হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাবের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটাতে আমরা পড়ব ক্লাস 8-এর পদার্থের গঠন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা। তো আর দেরি না করে লেটস রোল দি ইন্ট্রো। অ্যান্ড উই আর ব্যাক। ওকে, আচ্ছা, ক্লাসটা শুরু করবার আগে তোমরা এই ভিডিওটা, আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটা একটুখানি জানাও তো, কেননা আমি ইউটিউবে দেখতে পাই না যে কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো, কেননা আমার কাছে জাস্ট ভিউজ কাউন্ট ওঠে, কে কোথা থেকে দেখছে সেটা বুঝতে পারি না। তো তোমরা সবাই একটা করে কমেন্ট করো তো যে তোমাদের নাম আর স্কুলের নাম দিয়ে, তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে বেশি দেখছি আমার ভিডিওটা। ওকে, সো আমরা শুরু করছি ক্লাস 8-এর যে পদার্থের গঠন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা শুরু করবার আগে প্রত্যেক ভিডিওতেই যেটা বলি, এই ভিডিওতেও যে সায়েন্স ল্যাব ফর WBBSC আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নাও, কারণ সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে পিডিএফটা যেটা হবে সেই পিডিএফটা এবং আরও যা যা কিছু স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেগুলো আমি ওখানে দিয়ে দিই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের চ্যানেল সায়েন্স ল্যাব ফর WBBSC। লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশনে ওই লিঙ্কটায় ক্লিক করলে তোমরা টেলিগ্রামে এই চ্যানেলটা পেয়ে যাবে, চ্যানেলটা জয়েন হয়ে যাও। সেখানে ক্লাস 8-এর ডিসকাশন হাব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপ থেকে তোমরা এই যে পুরো পিডিএফ বা যাবতীয় স্টাডি মেটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো ওখান থেকে পেয়ে যাবে। ওকে, সাবস্ক্রাইব টু সায়েন্স ল্যাব। আমাদের এই চ্যানেলটার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কিছু নয়, তো এবার ক্লাসটা শুরু করি। ওকে, সো আচ্ছা, ক্লাসটা শুরু করবার আগে আমি একটুখানি ওকে সো ক্লাসটা আমরা শুরু করি। এই ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো সেইটার আমি একটু বেসিকটা বলে দিই, সেটা হচ্ছে পরমাণু এবং অণুর যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা কিন্তু আমরা এই ক্লাসে দেখব। এই ক্লাসটা শুরু করবার আগে আমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হয় যে আমরা যখন সায়েন্স পড়ি, সায়েন্স তো পার্টিকুলারলি একটা সাবজেক্ট স্ট্রিম, কিন্তু আমাদের সায়েন্সের সাথে সেই সায়েন্সের ইতিহাস, অর্থাৎ সেটা কবে আবিষ্কৃত হয়েছিল, কে সেটা আবিষ্কার করেছিলেন বা কে সেই ধারণাটা পোষণ করেছিলেন, এই জিনিসগুলোও কিন্তু দেখতে হয়। অর্থাৎ আর এখানেও তোমরা পড়তে পড়তে একটা জিনিস দেখতে পাবে যে দর্শন বা ফিলোসফি এটাও কিন্তু সায়েন্সের সাথে প্রায় একই সাথে হাতে হাত ধরে চলছে। সো আমরা এই জিনিসটাকে, যেটাকে খুব হেও মনে করি না যে সায়েন্সের স্টুডেন্ট কেন ইতিহাস পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। সায়েন্স, ইতিহাস, দর্শন প্রত্যেকটা জিনিস কিন্তু এক নিজেদের সাথে তারা প্যারালাল যে রেখা সেই রেখাটা মেনটেন করে চলে। সো ওয়েনএভার উই লার্ন সায়েন্স, তখনই আমাদেরকে সেই সায়েন্সের হিস্ট্রিটা সম্বন্ধে একটু জানতে হয়। আমরা ফার্স্টের কিছু পার্ট রয়েছে সেটায় আমরা এই অণু পরমাণুর একটু ইতিহাসটা দেখে নেবো ইন আ ব্রিফ সেশন। একটু 2, 3 বা 4টে স্লাইড রয়েছে, তো সেটাতে আমরা একটু হিস্ট্রিটা জেনে নেব। ওকে, সো পরমাণু এবং অণুর যে ধারণা, সেই ধারণাটা আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিক দার্শনিক লিউসিপাস, এই যে লিউসিপাস বয়স্ক, এবং তার ছাত্র ডেমোক্রিটাস এই ধারণা দিয়েছিলেন যে কোনো একটি পদার্থকে যদি আমরা ক্রমাগত ভাঙতে থাকি তাহলে এক সময়ে সেটি এত ক্ষুদ্র পদার্থে পরিণত হয়ে যাবে যে তখন আর তাকে ভাঙা যাবে না। আমরা ভাঙতে 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 একদম ক্ষুদ্র একটা কণায় পরিণত করলাম, যেটার পরে আর ভাঙা যাবে না। আমি একটু পেনের কালারটা চেঞ্জ করি, হোয়াইট নিই, স্কাই ব্লু, বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, দেখো, ডেমোক্রিটাস এই যে যে আইডিয়াটা যেটা তারা ভেবেছেন যে এরকম এমন একটা অবস্থা হবে যেটার পরে আর সেই পদার্থটাকে ভাঙা যাবে না, সেইটার নাম দিলেন অ্যাটমস। অ্যাটমস অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। গ্রিক ভাষায় এই অ্যাটমস শব্দের অর্থ হলো যে যাকে আর ভাঙা যায় না। ওকে, কিন্তু দেখো, এটা কিন্তু আজ থেকে প্রায় 2500 বছর আগে, তো সেই সময় এত টেকনোলজি তো আবিষ্কার হয়নি। তো সেই সময় এরা কিন্তু ছিলেন দার্শনিক, দে আর ফিলোসফার্স, তারা কিন্তু সায়েন্টিস্ট নন, তারা দার্শনিক ছিলেন, তারা দর্শন শাস্ত্র চর্চা করতেন। তো তারা এই জিনিসটা ভেবেছিলেন, বাট তারা কিন্তু কোনো রকম প্রমাণ করতে পারেননি যে হ্যাঁ সত্যিই এরকম কোনো অণু বা পরমাণুর অস্তিত্ব থাকতে পারে কিনা।
ওকে, আচ্ছা, এখানে দেখো এই একটা জিনিস ইয়েলো মার্ক করা রয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট, যে অ্যাটমস শব্দ থেকে পরবর্তীকালে অ্যাটম শব্দটা কিন্তু এসেছে। অ্যাটমস হচ্ছে গ্রিক শব্দ। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস দেখি যে আমরা প্রত্যেকটা যখন বই পড়ি, স্পেসিফিক্যালি ইতিহাস যখন আমরা পড়ি, তখন আমরা সব ক্ষেত্রেই দেখতে পাই যে বিভিন্ন রকম যে আবিষ্কার করা হয়েছে সেগুলোর কৃতিত্ব বিভিন্ন পাশ্চাত্য বৈজ্ঞানিকদের, মানে পাশ্চাত্য ইন দ্য সেন্স ভারতের বাইরের যে কোনো বৈজ্ঞানিক বা দার্শনিক, তাদের দিকেই ক্রেডিটটা ফার্স্টে গেছে। কিন্তু আমাদের এই ভারতবর্ষে সবার ফার্স্ট, আমাদের এগুলো শাস্ত্র থেকে জানা যায় যে সবার ফার্স্ট আমাদের এই ভারতবর্ষেই কিন্তু এই অণু এবং পরমাণুর যে ধারণা, সেই ধারণাটা শুরু হয়েছিল। কোথা থেকে সেটা দেখাচ্ছি। দেখো, ভারতীয় দার্শনিক কনাদ, ইনিও কিন্তু দার্শনিক ছিলেন। তিনি পরমাণুর অস্তিত্বের কথা বলেছিলেন, সেটা লিউসিপাসেরও বহু আগে। ওকে, তিনি প্রস্তাব করেছিলেন যে যদি কোনো বস্তুকে অবিরাম ভাগ করা হয় তবে এমন একটি পর্যায়ে পৌঁছানো যাবে যেখানে আরও ভাগ করাটা অসম্ভব, যাকে তিনি পরমাণু হিসাবে নাম দেন। পরম অণু, ওই পরমাণু তোমরা তো মানে কি বলবো, বলবো না, সন্ধি বিচ্ছেদ বলবো না, সমাস বিচ্ছেদ বলা যেতে পারে, সমাস বিচ্ছেদ বলা যেতে পারে। এটার আমরা কি দেখতে পাচ্ছি যে পরম এবং প্লাস অণু, এই দুটো মিলে তো হচ্ছে পরমাণু, অর্থাৎ পরম পর্যায়ে যে অণু চলে যাবে আর কি, মানে যেটা ছোট্ট একদম যে পার্টটা যেটা থাকবে সেটা তিনি নাম দিয়েছিলেন পরমাণু। শুধু এটাই নয়, তিনি শুধু এই ধারণাটাই দেননি, তার সাথে আরও কি দিয়েছিলেন যে কনাদ এই পরমাণুদের তাদের সংমিশ্রণের ভিত্তিতে দ্বিঘাত অণু এবং ত্রিঘাত অণু হিসাবে শ্রেণীবদ্ধ করেছিলেন। আচ্ছা, দ্বিঘাত অণু এবং ত্রিঘাত অণু এটাকে সিম্পলিফাইড বলা যায়, বাট দরকার নেই, তোমাদের সিলেবাসে নেই, এত ইনডেপথ কোয়েশ্চেন আসে না। দ্বিঘাত অণু ত্রিঘাত অণু কি জিনিস এত ইনডেপথ কোয়েশ্চেন আসে না, জাস্ট জেনে রাখো, টার্মিনোলজিটা জেনে রাখো, এটা ক্লাস 10-এ পড়বে সম্ভবত এই দ্বিঘাত অণু ত্রিঘাত অণুর ব্যাপারটা। ওকে, তিনি এই হিসাবে শ্রেণীবদ্ধ করেছিলেন। তিনি রাসায়নিক বন্ধন সম্বন্ধে এটা ব্যাখ্যা করেছিলেন যে একই মৌলতে গঠিত পরমাণুগুলো মিশে বিশুদ্ধ পদার্থ তৈরি করে, আর বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাপের প্রভাবে মিশে গিয়ে নতুন পদার্থ তৈরি করে যাদের বৈশিষ্ট্য ভিন্ন হয়। দেখো, আমরা রাসায়নিক বিক্রিয়াই তো পড়ছি এখানে, একদম সিম্পল রাসায়নিক বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি। 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া: প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন, প্রত্যক্ষ সংযোগ যোগ, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, আর আরেকটা কি ছিল, বিয়োজন, প্রতিস্থাপন, প্রত্যক্ষ সংযোগ, আরেকটা কি ছিল আমি নিজেও ভুলে গেছি, কমেন্ট করো তো। আমি 3টে বললাম, আরেকটা কি ছিল আমি নিজেও ভুলে গেছি, সত্যি বলছি ভুলে গেছি, মানে আরেকবার দেখলে হয়তো মাথায় আসবে, বাট আমি ভুলে গেছি। প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন, প্রতিস্থাপন আর বিনিময় বিক্রিয়া, রাইট, বিনিময় বিক্রিয়া, ঠিক আছে, নিজেও ভুলে গেছি বিনিময় বিক্রিয়া। আমরা তো এই 4 ধরনের বিক্রিয়া পড়েছি। কনাদ কিন্তু সেই সময়ে এই বিক্রিয়াগুলোর একটা কাইন্ড অফ ওভারভিউ বা আইডিয়া তিনি কিন্তু দিয়েছিলেন যে বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাপের প্রভাবে মিশে নতুন পদার্থ তৈরি করে যাদের বৈশিষ্ট্য বিভিন্ন হয়। তাপের প্রভাবে তারা মিশছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করছে, ফলে নতুন একটা পদার্থ উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে পাশ্চাত্য বৈজ্ঞানিকদের আবিষ্কারের বহু আগে ভারতে কিন্তু এই পরমাণুর ধারণা জন্ম হয়েছিল। এটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এটা জেনে রাখা ভালো। ওকে, আমরা তারপরে যাই। দেখো, এবার আমরা কিন্তু প্রাচীন ইতিহাস থেকে এবার আমরা ধীরে ধীরে মধ্যযুগ এবং আধুনিক ইতিহাসের দিকে আসছি। তো আমরা কি দেখতে পাচ্ছি, ওকে, দেখলাম ক্যামেরায় চার্জ কত রয়েছে। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি যে 1660 খ্রিস্টাব্দে ব্রিটেনে আইজ্যাক নিউটন এবং রবার্ট বয়েল এই কল্পনা করেন যে যে কোনো পদার্থ কিছু অতি ক্ষুদ্র কণার সমষ্টি। এটা ধারণা, আইজ্যাক নিউটন এবং রবার্ট বয়েল এরা এই ধারণাটা করেন। ওকে, আইজ্যাক নিউটনকে তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে আইজ্যাক নিউটন, আরে মহাযন্ত্রণা, হ্যাঁ, এটা তো আইজ্যাক নিউটন আর এটা রবার্ট বয়েল। ওকে, আচ্ছা, এরপর ধীরে ধীরে বিজ্ঞানীরা নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বহু মৌল তারা আবিষ্কার করেন। আমরা আস্তে আস্তে মডার্ন হিস্ট্রির দিকে আমরা এগিয়ে আসছি। তো
সেই কারণে সেই মৌলগুলির রাসায়নিক বিক্রিয়ার কারণ ও ফলাফলের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পরমাণুর ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সঠিক সিদ্ধান্ত মানে কি, যে দুটো পদার্থ যদি আমি মেশাই তাহলে বিক্রিয়াজাত পদার্থটা কি হতে পারে সেইটা জানবার জন্য, বা কোনো বিক্রিয়ক পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি বা চাপ প্রয়োগ করি তাহলে সেটি ভেঙে গিয়ে কি কি পদার্থ উৎপন্ন হতে পারে, এই আইডিয়াটা কিন্তু জরুরি ছিল। এটা এরকম নয় যে র্যান্ডাম আমি কোনো একটা পদার্থ নিয়ে নিলাম, র্যান্ডাম কিছুর সাথে আমি এটা রাসায়নিক বিক্রিয়া করে দিলাম, র্যান্ডাম কিছু একটা লিখে দিলাম, এরকম কিছু নয়। কিন্তু এগুলো খুব স্পেসিফিক্যালি জানবার জন্য যে কোনটার সাথে কোনটা মেশাবো তাহলে কি উৎপন্ন হবে, আমরা কি বিক্রিয়ক পদার্থ দিয়ে কি বিক্রিয়াজাত পদার্থ পাবো, সেই বিক্রিয়ার শর্তগুলো কি, তাকে কি তাপ দিতে হবে, নাকি তাকে ঠান্ডা করতে হবে, নাকি তাকে মানে সেন্ট্রিফিউজ করতে হবে, মানে কি করতে হবে, এই পুরো ধারণাটার জন্য কিন্তু এই পরমাণুর ধারণাটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কারণ পরমাণুর ধারণা ছাড়া আমরা তো বুঝতেই পারবো না যে সেই মৌল বা যৌগটা কি দিয়ে তৈরি। যদি আমরা সেটা জানতেই না পারি যে সেই মৌল বা যৌগটা কি পরমাণু দিয়ে তৈরি, তাহলে তো আমরা এটা ধরতেই পারবো না যে বিক্রিয়াটা কি হচ্ছে আদৌ। তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে কিন্তু ইন্টারলিঙ্কড রয়েছে। ওকে, তারপরে দেখো এর পরবর্তীতে 1808 সালে জন ডাল্টন তার পরমাণুবাদ বা অ্যাটমিক থিওরি প্রকাশ করেন। এটা একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে পরমাণুবাদ বা অ্যাটমিক থিওরি কার লেখা, তার উত্তরটা হবে জন ডাল্টন। ওকে, এই পরমাণুবাদের ধারণাটি বলা যেতে পারে যে আধুনিক কণাতত্ত্বের ভিত্তি ছিল। এই অ্যাটমিক থিওরি হচ্ছে এমন একটা ফার্স্ট থিসিস, বই বলবো না কিন্তু থিসিস, যেটার উপর বেস করে আমাদের এই পুরো যে পরমাণুর যে আইডিয়া সেটা কিন্তু এর উপর বেস করে রয়েছে। মানে তিনি ফার্স্ট এই ধরনের এই আইডিয়াটা তিনি লিপিবদ্ধ করেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে এবং তার এরকম কিছু শর্ত বা এই সমস্ত কিছু হতে পারে। ওকে, তো তারপরে যাই, দেখো আমরা ডাল্টনের পরমাণুবাদ থেকে আমরা 4টি জিনিস জানতে পাই। আমরা ডাল্টন ওই যে বললাম না শর্ত যেগুলো, সেগুলো জানতে পারি। তো পরমাণুবাদ বা অ্যাটমিক থিওরি থেকে আমরা কি কি জানতে পারি, যে 1 নম্বর হচ্ছে যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু। মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য, যা সৃষ্টি করা যায় না আবার ধ্বংসও করা যায় না। আসছি, এটা অনেকে বলবে যে স্যার ভুল পড়াচ্ছে, না আসছি আমি। 2 নম্বর, একই মৌলের পরমাণুরা ভর ও রাসায়নিক ধর্মে একই রকম হয়। 3 নম্বর হচ্ছে কি, যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুরা ভর এবং ধর্মে আলাদা হয়, রাসায়নিক ধর্মে আলাদা হয় ভিন্ন মৌলের পরমাণুরা। আর 4 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে। এটা দেখো, এটা কিন্তু একদম পুরো মানে কি বলবো, মানে সে একদম চরম সত্য ব্যাপারটা কিন্তু নয়। এটা কিন্তু ডাল্টন আমাদেরকে ফার্স্ট এই 4টে ধর্ম, মানে এই ধর্মগুলো তিনি ওই অ্যাটমিক থিওরিতে তিনি প্রকাশ করেছিলেন যে এইগুলো পসিবল বা এইগুলো হতে পারে এইগুলো। কিন্তু এটার পরেও এর বিভিন্ন ত্রুটি রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে আমাদের যখন বিজ্ঞান আরও বেশি উন্নত হয়েছে তখন এই যে ধারণাটা যেটা রয়েছে সেই ধারণায় যে খামতিগুলো ছিল সেই খামতিগুলোকে আমরা মেটাতে সক্ষম হয়েছি। দেখো আচ্ছা, এইখানে একটা জিনিস আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার সরল অনুপাত। পূর্ণ সংখ্যার সরল অনুপাত মানে হচ্ছে যে, এটা কি নিলাম বলতে, ঠিক আছে, পূর্ণ সংখ্যার সরল অনুপাত মানে হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু অন্য একটি মৌলের একটি পরমাণুর সাথে যুক্ত হয়, বা দুটি পরমাণু একটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, বা তিনটি পরমাণু একটি পরমাণুর সাথে, বা দুটি পরমাণুর সাথে, বা তিনটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে। পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হবে, মেক ডাকছে পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হবে। এরা কিন্তু কখনোই একটি পরমাণু 1/2 আরেকটি পরমাণু 1/4 এইভাবে কিন্তু কখনো যুক্ত হবে না, সব সময় পূর্ণ সংখ্যার অনুপাতে কিন্তু যুক্ত হবে। এইটা বলতে পারো যে এই পরমাণুবাদের যে 4টে পয়েন্ট রয়েছে তার মধ্যে এটা কিন্তু খুব মেন, যে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে, এই টার্মটা মনে রাখবে। আচ্ছা, তারপর দেখো, তবে এই পরমাণুবাদের ধারণায় কিছু ত্রুটি ছিল। বললাম যে তিনি সেই সময় প্রকাশ করেছিলেন, বাট দিস ইজ নট চরম সত্য যে একদম 100% পারফেক্ট, এরকম কিছু না, তারও কিছু খামতি ছিল, কিছু ত্রুটি ছিল, যা 1811 সালে অ্যামিডিও অ্যাভোগাড্রো সংশোধন করেন। এছাড়াও তিনি বলেন যে মৌলের পরমাণুরা জুড়ে গিয়ে একটি অণু বা মলিকিউল তৈরি করে। দুটো আইডিয়া কিন্তু, মানে এখানে দুটো আইডিয়া রয়েছে, যে পরমাণুবাদের ধারণায় তিনি ত্রুটিটাকে
মানে ত্রুটি খুঁজে বের করে সেটাকে সংশোধন করেন। এবং সেকেন্ড হচ্ছে যে মৌলের পরমাণুরা জুড়ে গিয়ে অণুর ধারণাটা তিনি কিন্তু ফার্স্ট দেন। আমরা এতক্ষণ পরমাণু নিয়ে পড়ছিলাম, তিনি কিন্তু অণুর ধারণাটা সবার ফার্স্টে দেন, যে মলিকিউল এটার ধারণা সবার ফার্স্টে দেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এই অ্যামেডিও অ্যাভোগাড্রো এমন একটা ইম্পর্টেন্ট জিনিস তিনি বলেছিলেন, এই যে অণু বা মলিকিউলের ধারণা, অ্যাটম থেকে আমরা মলিকিউলের ধারণায় যখন আসছি, এই জিনিসটা কিন্তু ফুল কেমিস্ট্রির ক্ষেত্রে, ফুল রসায়নবিদ্যার ক্ষেত্রে কিন্তু ইট ওয়াজ মানে ম্যাগনিফিসেন্ট একটা ধারণা ছিল। সো তার সম্মানে একটা ডিটেলসে বলতে গেলে আবার মোলার ওয়েট বোঝাতে হবে, তার সম্মানে এই অ্যামেডিও অ্যাভোগাড্রো এর নাম অনুসারে একটা টার্ম আমরা কেমিস্ট্রিতে পাই, সেটাকে বলে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার, এই অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে একটা ধ্রুবক, মানে যার মান পরিবর্তন হয় না, তার মানে একটা পার্টিকুলার একটা সংখ্যা 6 পয়েন্ট সামথিং এরকম একটা সংখ্যা, তো এর মান কিন্তু স্থির থাকে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে এর মান কিন্তু স্থির থাকে। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার তোমাদের পরীক্ষায় আসে না, আমি একটু বলে রাখি যে এক মোল ওজনের কোনো পদার্থে কত পরিমাণ অণু থাকবে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এবার এটা কমেন্টে একদম লিখবে না যে 1 মোল পদার্থ মানে কি, তাহলে আমাকে মোল বোঝাতে হবে, সেটা 11 এর সিলেবাস, তোমাদের নয়। তো অ্যাভোগাড্রো নাম্বারটা জেনে রাখো যে এই যে অণু পরমাণুতে তার যে এই মানে তার ত্রুটি সংশোধন এবং তার এই অণুর ধারণাটা এতটাই ইম্পর্ট্যান্ট ছিল যে তার সম্মানে এই অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যাটাকে, মানে অ্যাভোগাড্রো নাম্বার টার্মটাকে আমরা কিন্তু ইউজ করি, অ্যাভোগাড্রো সংখ্যা এটাকে আমরা কিন্তু ইউজ করি। ওকে, তারপর আমরা যাই, দেখো পরমাণুর গঠন। এবার আমরা একটু পরমাণুর গঠনের দিকে আসি, যে পরমাণুর 3টি উপাদানে তৈরি। আমরা বহুবার এটা পড়ে এসেছি, ক্লাস 7 থেকে এটা পড়ে আসছি যে পরমাণু 3টি উপাদান দিয়ে তৈরি, নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। এই 3টি কণার মধ্যে প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, ইলেকট্রনের ভর প্রোটনের 2000 ভাগের 1 ভাগ। এটা আমরা ক্লাস 7 থেকে পড়ে এসেছি, আমাদের মুখস্থ হয়ে গেছে এটা। ওকে, আচ্ছা, আমরা এটাও তো জানি যে নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ কোনো তার চার্জ নেই, না পজিটিভ না নেগেটিভ। প্রোটন মানে হচ্ছে তার পজিটিভ চার্জ রয়েছে, প্রোটন পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। যেহেতু প্রোটন পজিটিভটা নিয়ে নিয়েছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আমরা এটা জানি, ক্লাস 7 থেকে পড়ে আসছি। ওকে, 1897 সালে দেখো বিজ্ঞানী জে থমসন এর পরীক্ষা থেকে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণিত হয়। তবে তিনি কিন্তু তখন এই ইলেকট্রন নামকরণটা করেননি। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে মানে অ্যাভোগাড্রো তিনি প্রমাণ করেছিলেন যে এরকম পরমাণু থাকতে পারে, পরমাণুর ভেতরে এরকম কিছু কণা থাকতে পারে, এরকম একটা আইডিয়া তিনি দিয়েছিলেন। জে থমসন কিন্তু তার পরীক্ষায় এই ইলেকট্রনটা, মানে ইলেকট্রনের অস্তিত্ব তিনি কিন্তু বুঝতে পারেন, কিন্তু তখন তিনি ইলেকট্রনের নামকরণটা করেননি। ইলেকট্রনের নামকরণ কখন করেন? ইলেকট্রনের নাম এর পরে আমেরিকান বিজ্ঞানী জর্জ স্টোনি, তোমাদের স্টোনি বলে রয়েছে বিজ্ঞানী জর্জ স্টোনি, জনসন স্টোনি, তো এই বিজ্ঞানী ইলেকট্রন যে নামকরণ সেটা করেন। ওকে, আচ্ছা, তারপরে দেখো 1913 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড বিভিন্ন পরীক্ষা থেকে প্রমাণ করেন যে পরমাণুতে ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে, যার তিনি 1920 খ্রিস্টাব্দে এই কণার নাম দেন প্রোটন। আর্নেস্ট রাদারফোর্ড এই কারণে ইম্পর্টেন্ট, কেননা রাদারফোর্ড কিন্তু সবার প্রথমে পরমাণুর 3D মডেল এর আইডিয়াটা দিয়েছিলেন। এই যে এটাকে বলা হয় রাদারফোর্ড মডেল, এটাকেই বলা হয় রাদারফোর্ড মডেল, লেখা নেই বোধহয়, মানে রাদারফোর্ড মডেল অফ অ্যাটম বা মলিকিউল, যেরকম কিছু লিখতে পারো। মানে তিনি অ্যাকচুয়ালি অ্যাটমের যে এইরকম একটা 3D স্ট্রাকচার হতে পারে, তার ভেতরে যে নিউক্লিয়াস থাকতে পারে, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন, প্রোটন, বাইরের দিকে কক্ষপথে ইলেকট্রন, এই পার্টটা যে 3D স্ট্রাকচারটা, এটা কিন্তু সবার ফার্স্ট রাদারফোর্ড দিয়েছিলেন। তো সেই জন্য এই যে 3D স্ট্রাকচারগুলো আমরা যত কিছু করি সেগুলোকে বলা হয় রাদারফোর্ড মডেল। ওকে, তো তিনি ইলেকট্রনের মানে তিনি এটা প্রমাণ করেন যে পরমাণুতে যেমন ইলেকট্রন রয়েছে তার সমান চার্জযুক্ত প্রোটন রয়েছে। ওকে, তারপরে 1932 সালে তার ছাত্র জেমস শ্যাডউইক, এটা উচ্চারণটা চ্যাডউইক নয় কিন্তু এই উচ্চারণটা হচ্ছে শ্যাডউইক, জেমস শ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।
নিউট্রন আবিষ্কার করেন। তার মানে আমরা কি পেলাম, ফার্স্ট আবিষ্কার কি হয়েছে, ইলেকট্রন, তারপরে কি আবিষ্কার হয়েছে, প্রোটন, তারপরে কি আবিষ্কার হয়েছে, নিউট্রন। ওকে, দেখো আমি এখানে একটা ছবিটা দিয়েছি, সেটার একটা কারণ রয়েছে, এখানে একটা ভুল রয়েছে, এটা 1942 হবে না, এটা 1932 হবে, 1932 সালে 1942 এটা ছবিতে ভুল লেখা রয়েছে। ওকে, তো এই যে জেমস স্যাডউইক, ইনি হচ্ছেন জেমস স্যাডউইক, তাকে বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। হোয়াট ইজ নিউক্লিয়ার ফিজিক্স? যে ফিজিক্সের ব্যবহার করে আমরা নিউক্লিয়ার এনার্জিকে বিভিন্ন কাজে লাগাতে পারি, সেটা বোম বানাতে হতে পারে, সেটা বিদ্যুৎ তৈরি হতে পারে, সেটা হোয়াট এভার এনি রিজন হতে পারে, কিন্তু সবার ফার্স্ট এই নিউট্রন আবিষ্কার করাটা কিন্তু এই নিউক্লিয়ার ফিজিক্সের যে গবেষণা, সেই গবেষণাকে মানে বলা যেতে পারে 0 to 50 অবধি আপ করে দিয়েছিল একদম। তো তিনি এই জেমস স্যাডউইক তিনি নিউট্রন আবিষ্কার করেন। এই নিউট্রন আবিষ্কারের জন্য তিনি 1935 সালে নোবেল পুরস্কার পান। এটা আমি জানি না পরীক্ষা আসে কিনা, বাট আমি তোমাদের জন্য জানিয়ে রাখছি যে 1935 সালে জেমস স্যাডউইক নোবেল প্রাইজ পান। দেখো রাদারফোর্ডেরই কিন্তু স্টুডেন্ট জেমস স্যাডউইক। রাদারফোর্ড ইলেকট্রনের এই পরমাণুর মডেলটা করেছিলেন, 3D মডেল, এবং স্যাডউইক নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন রয়েছে সেইটা তিনি মানে আবিষ্কার করেছিলেন। তো এসব দরকার নেই, যা আর একটা ওকে, এখানে একটা লাইন দেখো যে রোড ফাইনাল কপি অফ মড কমিটি রিপোর্ট উইচ ইন্সপায়ার্ড ইউএস টু রিসার্চ অন অ্যাটমিক বম্বস। অ্যাটমিক বম্বস বললাম না, নিউক্লিয়ার ফিজিক্স এমন একটা জিনিস যেটাকে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়, ডিপেন্ড করে যারা করছে তারা কি করছে, ভালো কাজে লাগাচ্ছে না খারাপ কাজে লাগাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা রাদারফোর্ডের, আমরা আবার একটু স্যাডউইক থেকে আবার একটু পিছিয়ে যাই, রাদারফোর্ডের দিকে যাই। রাদারফোর্ডের পরমাণুর মডেল যেটা রয়েছে সেটাতে আমরা কি কি জানতে পারছি? রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা জানতে পারি যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা, রাইট? এই কি হলো, মাঝে মধ্যে কি হয় না, নিজে একটুখানি গুলিয়ে যাই। ওকে, ওকে, তো আমরা পরমাণু মডেল থেকে কি জানতে পারছি যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখো এই যে ভেতরে নিউক্লিয়াসটা রয়েছে, আমার মার্কিংটা দেখা যাচ্ছে তো? দেখো এই যে নিউক্লিয়াস যেটা রয়েছে, সেই নিউক্লিয়াসের ভেতরে এই যে প্রোটন এবং নিউট্রন এভাবে ঠেসাঠেসি করে অবস্থায় রয়েছে, আর এর চারপাশে এরকমভাবে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। তো তার মানে কি, কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে মানে নিশ্চয়ই তারা একদম গায়ে ঘেঁষাঘেঁষি করে ঘুরছে না, তাদের মধ্যে কিছু জায়গা ফাঁকা রয়েছে। তো সেটাই আমরা পড়ছি যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। ওকে, 2 নম্বর পয়েন্ট আমরা কি পড়ছি, যে পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে রয়েছে, যাকে আমরা বলছি কেন্দ্রক বা নিউক্লিয়াস। সব ভর কেন ওই জায়গায় জড়ো হয়ে রয়েছে? কারণ আমরা জানি যে একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভরের প্রায় 2000 ভাগের 1 ভাগ হয়। তো যখন আমরা একটা পরমাণুর ওজন যখন আমরা বের করতে চাই, তখন তার নিউট্রন এবং প্রোটনের ওজনটাকে প্লাস করলেই কিন্তু আমরা পরমাণুর ওজনটা পেয়ে যাই। এটা তোমরা ক্লাস 7-এও সম্ভবত পড়ে এসেছো। তার কারণটা হচ্ছে তার নিউট্রন এবং প্রোটনের যে ভরটা যেটা রয়েছে, সেই ভরটা কিন্তু মানে পরমাণুর টোটাল ভরকে জানবার জন্য যথেষ্ট। কারণ ইলেকট্রনের ভরটা হচ্ছে নেগোশিয়েটেবল, মানে নেগলিজেবল, মানে সেটাকে আমরা নাও ধরতে পারি, সেটাকে না ধরলেও আমাদের কিচ্ছু যায় আসে না। তো যেহেতু কেন্দ্রকে, সেন্টারে নিউট্রন এবং প্রোটন এই দুটো রয়েছে, তো তার মানে আমরা এটাই বলতে পারি যে তার যে সেন্টারের যে ওয়েট, তার যে মাঝখানের যে ওয়েট, সেটাই তার পরমাণুর ওয়েট, আমরাই বলছি এটা। তো সে নিউক্লিয়াসের ওয়েট, তার মানে তার পরমাণুর ওয়েট। আচ্ছা, 3 নম্বর দেখো যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। ধনাত্মক চার্জ সীমাবদ্ধ কীভাবে থাকছে, মানে এটা রাদারফোর্ডের পরমাণু মডেল, বাট এটা থেকেও আমরা কিন্তু কনক্লুশন পাচ্ছি। কি পাচ্ছি? যে ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে, কেননা সেন্টারে কী কী রয়েছে, সেন্টারে মানে নিউক্লিয়াসে কী কী রয়েছে, নিউট্রন এবং প্রোটন। প্রোটন পজিটিভ চার্জযুক্ত, নিউট্রন তার কোনো চার্জ নেই, সে চার্জলেস, নিউট্রাল, সেই জন্য নিউট্রন। তো যখন একটা চার্জলেস একটা কি বলবো, চার্জলেস একটা কণা একটা প্রোটনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তো অল টোটাল যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা তো পজিটিভ পাওয়ারে হয়ে যাচ্ছে, এবং পজিটিভ পাওয়ারের জন্য ইলেকট্রনগুলো যখন নেগেটিভ পাওয়ারে আসছে, তো পজিটিভ এবং নেগেটিভ তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে।
ঠিক যে আকর্ষণ বল আমাদের সূর্য এবং পৃথিবীর মধ্যে যেরকমভাবে কাজ করে, কারণ সূর্য সেন্টারে রয়েছে, পৃথিবী তার চারপাশে গোল কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, শুধু পৃথিবী কেন সব কটা গ্রহই গোল কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, একদম এক্স্যাক্টলি তাই। ভেবে নাও সূর্যটা হচ্ছে এখানে নিউক্লিয়াস, আর এই যে ইলেকট্রনের যে কক্ষপথগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন গ্রহ, তারা বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এবার আমাদের যেহেতু একটা কক্ষপথে একটাই গ্রহ ঘুরে বেড়াচ্ছে, এখানে এটা হতে পারে যে মানে পরমাণু মডেলের মধ্যে একটা কক্ষপথে হয়তো 6খানা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এটাও পসিবল। বাট জিনিসটা ওইটাই, কিন্তু মানে আমরা এই পরমাণুর মডেলটাকে আমাদের সৌরজগতের সাথে কিন্তু তুলনা করতে পারি। এবার সৌরজগতে আমরা কি জানি যে সূর্যের ভর, সোলার মাস সবচেয়ে বেশি। ওকে, তো সেম ওয়েতে যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু তার সমস্ত ধনাত্মক চার্জ কিন্তু সীমাবদ্ধ থাকে, তার পজিটিভ যে চার্জটা রয়েছে সেটা সীমাবদ্ধ থাকে। তার ফলেই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেইটা কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেনড থাকে। ঠিক যেভাবে আমাদের সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা মেনটেনড রয়েছে, সেই জিনিসটাও কিন্তু পরমাণুর ভেতরেও হয়ে চলেছে। ওকে, আর 4 নম্বর দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানান কক্ষপথে ঘুরছে। কেননা এটাও রাদারফোর্ড বলেছিলেন যে একটা কক্ষপথে সমস্ত ইলেকট্রন নেই, তাদের বিভিন্ন কক্ষপথ রয়েছে, তারা বিভিন্ন কক্ষপথে বিভিন্ন রকমভাবে ঘুরছে। এটা মানে এটা তো তার মডেল ছিল, আমরা এটা থেকেও আরও এখন ইন ডেপথ জানতে পেরেছি যে কোন কক্ষপথ, তার কি নাম, মানে কক্ষপথে আমরা নাম দিয়েছি, সে প্রত্যেকটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, বা কতগুলো ইলেকট্রন রয়েছে, বা তার কতগুলো ইলেকট্রন লাগবে, বা তার কতগুলো ইলেকট্রন বেশি রয়েছে, সমস্ত কিছু আমরা কিন্তু বের করতে পারি আমাদের মডার্ন সায়েন্সের দৌলতে আর কি। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা কি কি জানতে পারি। তো আমরা এই 4টে পয়েন্ট লিখে দেবো যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা এই 4টে জিনিস মেইনলি জানতে পারি। ওকে, তারপরে দেখো যে পরবর্তীকালে বিজ্ঞানী নিলস বোর এই মডেলেরই কিছু উন্নতি সাধন ঘটান। রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা রয়েছে তার কিছু উন্নতি সাধন ঘটান এবং আরও সহজ করে পরমাণুর চিত্র আমাদের সামনে তুলে ধরেন। মনে রাখবে রাদারফোর্ডের যে মডেলটা ছিল সেটা কাইন্ড অফ এইরকম একটু হিজিবিজি টাইপের মডেলটা ছিল। নিলস বোর কিন্তু সেই মডেলটাকে সিম্পলিফাই করেন, অর্থাৎ তিনি 3D মডেলকে 2Dতে রূপান্তরিত করেন, এবং 2Dতে রূপান্তরিত করার ফলে আমরা যে বোর মডেল যেটা পাই, লেখা রয়েছে দেখো বোর মডেল, নিলস বোরের যে মডেল, সেই মডেলটা আমরা যখন পাই তখন আমরা দেখতে পাচ্ছি কি মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, তারপরে ফার্স্ট অরবিট মানে প্রথম কক্ষপথ রয়েছে যেখানে কটা কিছু ইলেকট্রন রয়েছে, আবার সেকেন্ড অরবিট অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ রয়েছে সেখানে কিছু ইলেকট্রন রয়েছে, আবার তৃতীয় থার্ড অরবিট রয়েছে সেখানে কিছু ইলেকট্রন রয়েছে, আমরা এইগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নিলস বোরের মডেল, বা যেটাকে আমরা বলি বোর মডেল। তো এই বোর মডেল অনুসারে দেখো আমরা হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের পরমাণু চিহ্ন যেটা হবে সেটা আমরা দেখছি। এটা তোমাদের বইতেই রয়েছে, আমি স্ক্রিনশট তুলে দিয়েছি। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমি একটু অন্য কালারে পেন নিই। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, হাইড্রোজেনে দেখো এই ভেতরে একটা মানে গোল্লা, তার ভেতরে প্লাস, অর্থাৎ এর মধ্যে নিউট্রন নেই, শুধু প্রোটন রয়েছে, একটাই রয়েছে, সে প্লাস হয়ে বসে রয়েছে। আর বাইরে একটা দেখো একটাই কক্ষপথ রয়েছে, তাতে একটাই ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। কার্বন পরমাণুর ক্ষেত্রে কি দেখো, ভেতরে লেখা রয়েছে প্লাস দিয়ে 6 আর কিছু না লেখা 6। প্লাস 6 কথার অর্থ হচ্ছে যে প্লাস 6 মানে হচ্ছে 6টা প্রোটন, আর কিছু নয় মানে ফাঁকা 6 অর্থাৎ 6টা নিউট্রন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে কার্বনের ক্ষেত্রে কেন্দ্রকে বা নিউক্লিয়াসে 6টা প্রোটন রয়েছে এবং 6টা নিউট্রন রয়েছে। আর আমরা বাইরে একটু দেখি যে কক্ষপথে কতগুলো ইলেকট্রন ঘোরাঘুরি করছে। দেখো এদিকে 1, এটা 2, 3, 4, 5 এবং 6খানা ইলেকট্রন রয়েছে। তাহলে মানে আমরা কি লিখতে পারি যে 6 ইলেকট্রন। আমরা কার্বন পরমাণুতে দেখতে পেলাম কি 6খানা প্রোটন রয়েছে, 6খানা নিউট্রন রয়েছে এবং 6খানা ইলেকট্রন রয়েছে। ওকে, আমরা অক্সিজেন পরমাণুতে বা যাই। অক্সিজেন পরমাণুতে আমরা কি দেখতে পাবো যে +8 মানে কি 8টা প্রোটন রয়েছে। এ দেখো +8 রয়েছে মানে 8টা প্রোটন রয়েছে, ফাঁকা, তারপরে 8, এটা মানে হচ্ছে 8খানা নিউট্রন রয়েছে। এবং আমরা একটু ইলেকট্রনগুলো ক্যালকুলেট করি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 8খানা ইলেকট্রন রয়েছে। অর্থাৎ আমরা অক্সিজেন পরমাণুতে কি দেখতে পাচ্ছি যে সেখানে আমার 8খানা নিউট্রন রয়েছে, 8খানা প্রোটন রয়েছে এবং 8খানা ইলেকট্রন রয়েছে। এটা কিন্তু আমরা নিলস বোর যে আইডিয়াটা দিয়েছিলেন সেটা থেকে আমরা কিন্তু এটা লিখতে পাই, বোর মডেল বলা হয়, সেটা হচ্ছে এটা।
ওকে, তারপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। আমরা বোরস মডেল থেকে তো পরমাণুর একটা 2D একটা চিত্র পেলাম। এই যে 2D চিত্রটা, সেই চিত্রটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা গুনতে পারছি যে হ্যাঁ এতগুলো ইলেকট্রন রয়েছে, এতগুলো প্রোটন রয়েছে, এতগুলো নিউট্রন রয়েছে। এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আচ্ছা আমি একটা তোমাকে কথা বলি, যে ধরো আমার বাড়িতে আজকে খুব একটা সফিস্টিকেটেড মেশিন রয়েছে, যেটাতে আমি প্রত্যেকটা মৌল আমি চেক করতে পারি। যে যদি আমি অক্সিজেন নিলাম, তাহলে অক্সিজেন নিয়ে আমি সেই মেশিনে আমি চেক করতে পারলাম যে হ্যাঁ অক্সিজেন পরমাণুর মধ্যে অমুক সংখ্যক নিউট্রন রয়েছে, অমুক সংখ্যক প্রোটন রয়েছে, অমুক সংখ্যক ইলেকট্রন রয়েছে, আমি বলতে পারি, আমি সামনে দেখতে পারি। ধরো তোমার বাড়িতে এই মেশিনারিটা নেই, এই এত ল্যাব সেট আপটা নেই, তাহলে তুমি অক্সিজেনের পরমাণুতে কতগুলো ইলেকট্রন রয়েছে, কতগুলো নিউট্রন রয়েছে আর কতগুলো প্রোটন রয়েছে, সেগুলো খুঁজতে কি তুমি মানে আমার কাছে আসবে যে 500 বার যে অক্সিজেনের কী কী রয়েছে বলো, কার্বনের কী কী রয়েছে বলো, হাইড্রোজেনের কী কী রয়েছে বলো, হিলিয়ামের কী কী রয়েছে বলো? এগুলো তো পসিবল নয়। তার মানে কি আমাদের একটা পার্টিকুলার একটা সিরিজ বানানো দরকার, বা পার্টিকুলারলি একটা সমান ধর্ম বিশিষ্ট একটা কোনো ছক বানানো দরকার, যে ছকটাতে আমরা অত মেশিনারি ছাড়া, যেমন আমার বাড়িতে আজকে আমাকে যদি কেউ বলে আমার বাড়িতে তো মেশিন নেই, তো আমার বাড়িতে মানে অত বড় ওটা, দ্যাট ওয়াজ এ হিউজ মেশিন, এবং সেটা মানে ল্যাব সেট আপ লাগে রীতিমতো, বিরাট বড় ল্যাব সেট আপ লাগে। তো আমার বাড়িতে তো ল্যাব সেট আপ নেই, তার মানে কি আমি যতবার আমি এগুলো জানতে চাইবো ততবার আমি যাবো দৌড়ে, দাদা এটা কী রয়েছে, সেটা তো পসিবল নয়। তো সেই কারণে আমরা এই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার আইডিয়াটা নিয়ে এসেছি, অর্থাৎ আমরা কোনো পরমাণু আমরা জাস্ট তার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা দেখে আমরা বলে দিতে পারি যে এটার মধ্যে এতগুলো ইলেকট্রন রয়েছে, এতগুলো নিউট্রন রয়েছে, এতগুলো প্রোটন রয়েছে, আমাদের পরীক্ষা করবার দরকার নেই। সেই জিনিসটা, সেই প্রবলেমটা সলভ করার জন্য এই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার আইডিয়াটা কিন্তু এসেছে। তো কি কি দেখো, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলে। পারমাণবিক সংখ্যা কিন্তু সব সময় প্রোটন সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, শুধু প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে, দেখো পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে শুধু আমরা প্রোটনটাকে নিচ্ছি, ভর সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটন এবং নিউট্রন দুটোকেই নিচ্ছি। ভর যেখানে, সেখানে আমরা বেশিটা নেবো। আমরা কীভাবে মনে রাখবো? যে যেখানে আমরা ভর কথাটা দেখতে পাবো, মাস নাম্বার, ভর সংখ্যা, সেখানে আমরা সব থেকে ভারী যে দুটো কণা রয়েছে, প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, ঠিক আছে, ওই দুটোর যোগফলটাকে আমরা নিচ্ছি, এটা হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা লেখার একটা টেকনিক রয়েছে, সেটা সম্ভবত আগে দেখানো রয়েছে, বাট আমি তবু একটু দেখিয়ে দিই। যদি ধরো আমরা কোনো একটা পদার্থ নিলাম, ধরো এক্স, আমি একটা পদার্থ নিলাম, আমি ধরে নিলাম কোনো একটা মৌল এক্স, তার এই নিচেটায় আমরা লিখি হচ্ছে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার আমরা নিচে লিখি, আর এই ওপরে লিখি হচ্ছে ভর সংখ্যা, এই ওপরে লিখি হচ্ছে ভর সংখ্যা। অর্থাৎ আমরা যদি কোনো পরমাণু দেখি, ধরো হাইড্রোজেন 3, আরে কি মহা যন্ত্রণা রে বাবা, এই ওপরে লিখতে গেলে এরকম কেন হয়ে যায়, আমি এটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারি না। ঠিক আছে, তো আমরা ধরো হাইড্রোজেন, আমরা উপরে লিখলাম 3, নিচে লিখলাম 1, আমরা এইরকমভাবে লিখি, এই 3 হচ্ছে ভর সংখ্যা, 1 হচ্ছে পারমাণবিক সংখ্যা। অনেক ক্ষেত্রে এই হাইড্রোজেনকে এভাবেও লেখে, মানে এভাবেও লেখা যায়, এটাও ভুল নয়, কিন্তু এটা লেখা উচিত নয়, কেননা যদি আমরা এটা লিখি তাহলে আমরা এটা তো লিখতে পারি যে এইচ স্কোয়ার, আমি তো এটাতে এইচ স্কোয়ার বুঝবো, তাই তো? এটা এটা ভুল নয়, অনেক ক্ষেত্রে এটাও লেখা থাকে, কিছু কিছু বইতে তোমরা দেখতে পাবে এভাবেও লেখা রয়েছে, এটা ভুল নয়, বাট জেনারেলি ধরে রাখো যে আমরা লিখি হচ্ছে বাঁদিকে, বাঁদিকে নিচে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, ওপরে হচ্ছে ভর সংখ্যা। ওকে, আমরা তারপরে স্লাইডটায় যাই। তারপরে স্লাইডে আমরা কি দেখবো? আইসোটোপ এবং আইসোবার। হোয়াট ইজ আইসোটোপ অ্যান্ড হোয়াট ইজ আইসোবার? আইসোটোপ কি জিনিস? আইসোটোপ হলো যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। ইন্টারেস্টিং, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। কিরকম? দেখো, হাইড্রোজেনেরই
একটা ভার্সন হয় যেটাকে বলে প্রোটিয়াম। প্রোটিয়ামে দেখো 1 1 লেখা রয়েছে, মানে 1 হলো তার ভর সংখ্যা এবং 1 হলো তার পারমাণবিক সংখ্যা। তার মানে এই প্রোটিয়ামে নিউট্রন নেই, নিউট্রন 0। কারণ একটা যদি প্রোটন হয় তাহলে 0টা নিউট্রন হলে 1 + 0 1, ভর সংখ্যাও দেখো এখানে 1, আবার প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যাও 1, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 1, এটাকে বলা হয় প্রোটিয়াম। ডয়টেরিয়ামের ক্ষেত্রে দেখো এর ভর সংখ্যা 2 এবং পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ এই ডয়টেরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে পারি যে ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন এবং প্রোটন সংখ্যা, মানে 2 মানে হচ্ছে তার মধ্যে একটা নিউট্রন এবং একটা প্রোটন রয়েছে, আর 1 মানে হচ্ছে এর মধ্যে একটা প্রোটন অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 রয়েছে। এটা হচ্ছে ডয়টেরিয়াম। ট্রিটিয়ামের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন এখানে ভর সংখ্যাও 3 এবং পারমাণবিক সংখ্যা 1। ভর সংখ্যা 3 কেন? কারণ এর মধ্যে দুটো নিউট্রন রয়েছে, আর 1 মানে হচ্ছে দেখো একটা প্রোটন রয়েছে। আমরা এই 1 মানে তো বুঝতেই পারছি একটাই প্রোটন রয়েছে, আর 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, তার মানে দুটো নিউট্রন রয়েছে, ওই 1 আর 2 মিলিয়ে 3 হচ্ছে ভর সংখ্যাটা, সেই ট্রিটিয়াম। এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ, নট আলাদা মেটেরিয়ালের আইসোটোপ, পরস্পরের আইসোটোপ। অর্থাৎ আমি এটা বলতে পারি যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম হলো পরস্পরের আইসোটোপ, এটাকে আমরা বলতে পারি। এই হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায়, ইউরেনিয়ামের ক্ষেত্রে দেখা যায়, মানে বেশিরভাগ যেগুলো তেজস্ক্রিয় পদার্থ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আইসোটোপ মানে খুব বেশি পরিমাণে দেখা যায়। ওকে, আর আরেকটা জিনিস দেখো যে ভিন্ন মৌলের যাদের পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলে। ভর সংখ্যা সমান মানে কি, যে তার শুধুমাত্র মানে সেটা দুটো মৌল হতে পারে, 3টে মৌল হতে পারে, 4টে মৌল হতে পারে, তাদের ভর সংখ্যা সবার সমান। এবার প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা আলাদা হোক না কেন, কোনো প্রবলেম নেই, কিন্তু তাদের ভর সংখ্যা সবসময় সমান। দেখো আমরা ফার্স্টে এই পেয়ারটাকে যদি আমরা নিই, তো দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম এদেরকে বলা হয় পরস্পরে আইসোবার, কেননা দুজনেরই ভর সংখ্যা কিন্তু 3, তাদের প্রোটন সংখ্যা কিন্তু আলাদা, একজনের 1 একজনের 2, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু তাদের ভর সংখ্যা কিন্তু সেম। এদেরকে বলা হয় পরস্পরে আইসোবার। তেমনি যেমন এখানে দেখো কার্বন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে কার্বনেরও ভর সংখ্যা হচ্ছে 14 কিন্তু পারমাণবিক সংখ্যা 6, সেটা ম্যাটার করছে না। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো ভর সংখ্যা 14 কিন্তু পারমাণবিক সংখ্যা 7, পারমাণবিক সংখ্যাটা ম্যাটার করছে না, যেহেতু ভর সংখ্যা সমান তাই আমরা বলতে পারি যে কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের আইসোবার। ভর সংখ্যা মানে বার, আইসোবার। আইসোটোপ কখন? যখন তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু বাদ বাকি মানে প্রোটন ইলেকট্রন ঠিক আছে, নিউট্রন সংখ্যাটা আলাদা, তাদেরকে বলছি আমরা আইসোটোপ। আর যাদের টোটাল ভর সংখ্যাটাই সমান, বিভিন্ন মৌলের টোটাল ভর সংখ্যা সমান, তাদের হচ্ছে আইসোবার। আইসোটোপ কিন্তু একই মৌলের আইসোটোপ হয়, মানে একই মৌলের বিভিন্ন রকম ভার্সনস হয়, সেগুলোকে বলা হয় আইসোটোপ, পরস্পরের আইসোটোপ। আর আইসোবার যে কোনো দুটো মৌল হতে পারে। ওকে, আমরা তারপরটায় যাই, পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার নির্ণয়। আমি দুখানা জটিলটা দেখাই, সহজ দুখানা নিজে করবে। আচ্ছা, সবকটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, লিথিয়াম আয়নের ক্ষেত্রে দেখো লিথিয়াম আয়নে কি রয়েছে, এই দেখো এই, আচ্ছা এখানে কিন্তু এই পি মানে হচ্ছে প্রোটন, এন মানে হচ্ছে নিউট্রন, আর ই তো ইলেকট্রন, বুঝতেই পারছো। আচ্ছা, এখানে প্রোটন কতগুলো রয়েছে দেখো, 1 2 3টে, মানে প্রোটন রয়েছে 3টে, নিউট্রন কটা রয়েছে 1 2 3টে, নিউট্রনও রয়েছে 3টে, ইলেকট্রন কটা রয়েছে 1 2 3টে ইলেকট্রন রয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিথিয়ামের যদি আমি অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা লিখতে যাই তাহলে কত লিখবো? অ্যাটমিক নাম্বার কত হবে? অ্যাটমিক নাম্বার আমরা জানি প্রোটন সংখ্যা অনলি, অর্থাৎ অ্যাটমিক নাম্বার হবে 3। আচ্ছা, ভর সংখ্যা কত হবে? মাস নাম্বার কত হবে? মাস নাম্বার কত হবে? মাস নাম্বার আমরা জানি কি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ এখানে 3 প্রোটন রয়েছে 3 নিউট্রন রয়েছে, অর্থাৎ এর মাস নাম্বার হবে 6। আচ্ছা, আমরা তারপরটায় যাই, এটা ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখছি? ক্লোরিনের ক্ষেত্রে দেখো এখানে বলে দিয়েছে 17 প্রোটন প্লাস, মানে এর মধ্যে প্রোটন রয়েছে 17টা, নিউট্রন রয়েছে 18টা, এবং ইলেকট্রন কটা রয়েছে দেখো এই যে লেখাই রয়েছে, বেশি খোঁজবার এখানে গোনার দরকার নেই, 18টা নিউট্রন ইলেকট্রন রয়েছে। ও না, সরি 18টা নিউট্রন রয়েছে, 17টা ইলেকট্রন রয়েছে, 17টা ইলেকট্রন। তাই বলি প্রোটন একটা কম হয়ে গেল কেন? এটা হয় না, প্রোটন ইলেকট্রন কিন্তু সেম হয়। আমরা পড়বো কখন কম বেশি হচ্ছে, ওটাই আসছি। আচ্ছা, এটাতে আচ্ছা এবার আমরা প্রোটন সংখ্যা পেয়ে গেলাম 17, নিউট্রন সংখ্যা পেলাম 18 এবং ইলেকট্রন পেলাম 17টা। ওকে, আমরা এখান থেকে অ্যাটমিক নাম্বার কত পাবো, মানে পারমাণবিক সংখ্যা কত পাবো? পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যা, অনলি প্রোটন সংখ্যা, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত? 17। এর ভর সংখ্যা কত? মাস নাম্বার কত?
এর মাস নাম্বার কত? মাস নাম্বার আমরা জানি প্রোটন এবং নিউট্রন দুটো মিলিয়ে, অর্থাৎ এর প্রোটন এবং নিউট্রন মাস নাম্বার হচ্ছে তাহলে 7×2 = 34, 35, এর মাস নাম্বার হবে 35। আচ্ছা, তারপরে ম্যাগনেসিয়ামের আমরা দেখি, সোডিয়ামটা করবে নিজে, ম্যাগনেসিয়ামটা দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো 12টা প্রোটন রয়েছে, মানে প্রোটন 12টা রয়েছে, নিউট্রন রয়েছে 12টা, আর ইলেকট্রনও 12টাই থাকার কথা, কারণ প্রোটনও 12টা রয়েছে। 12টা রয়েছে কিনা দেখে নিই একবার। একটু অন্য কালার দিয়ে গুনিয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12টাই রয়েছে। তো এখানে প্রোটনও 12টা, নিউট্রনও 12টা, ইলেকট্রনও 12টা। আচ্ছা, এর যদি আমি অ্যাটমিক নাম্বার লিখি তো কত লিখবো? পারমাণবিক সংখ্যা যদি আমরা লিখি, শুধু প্রোটন সংখ্যা অর্থাৎ 12, আর মাস নাম্বার মানে ভর সংখ্যা আমরা যদি লিখি তাহলে কত লিখবো? প্রোটন এবং নিউট্রন মিলিয়ে, অর্থাৎ মাস নাম্বার হবে 24। সোডিয়াম আয়নেরটা হোমওয়ার্ক থাকবে, এটা আমাকে উত্তরটা টেলিগ্রামে জানাবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ওকে, তারপরে আমরা তো এতক্ষণ এই আইসোটোপ, আইসোবার, পদার্থের বিভিন্ন মানে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এগুলো আমরা পড়লাম। ওকে, তারপর আমরা একটা জিনিস দেখি যে পদার্থের অবস্থা বলতে আমরা কি বুঝি। এটা আমরা ক্লাস 7-এ পড়েছি, খুব ইন ডেপথ পড়েছি। আমার মনে হয় না এর ওভারভিউ দেওয়া ছাড়া আর কিছু পড়ার রয়েছে বলে, আমাদের সবার মনে আছে এটা। যে দেখো, সপ্তম শ্রেণীতে আমরা দেখেছি যে পদার্থের 3টি অবস্থা রয়েছে, কঠিন, তরল এবং গ্যাসীয়, সবাই জানি আমরা। আচ্ছা, কঠিন পদার্থ কি? যে যার মধ্যে অনুপরমাণুগুলি বেশ সুশৃঙ্খলভাবে থাকে। এই যে দেখো, এইভাবে অনুপরমাণুগুলো একটা মানে একটা অর্ডার মেনটেন করে রয়েছে এবং পরস্পরের খুব কাছাকাছি থাকে। দেখো, এই পরস্পরের প্রায় গা ঘেঁষে রয়েছে। তবে এই অনুপরমাণুগুলো কিন্তু স্থির থাকে না, তারা যেখানে রয়েছে সেখান থেকে সামান্য কাঁপতে পারে শুধু। আচ্ছা, এইটা একটা বলে দিই, এটা একটা টার্ম আছে, সেটা হচ্ছে মলিকুলার ভাইব্রেশন বলে। অত ইনডেপথে যাওয়ার দরকার নেই, মনে রাখো শুধু। তো তাই কঠিনের আকার এবং আয়তন দুটি রয়েছে, কেননা তারা একদম ঘেঁষাঘেঁষি করে রয়েছে, তো তারা কেউ সরছে না, তো সেই জন্য তাদের আকার এবং আয়তন দুটোই রয়েছে। তরল পদার্থ কি? তরল পদার্থ হচ্ছে যার মধ্যে অনুপরমাণুগুলি কঠিনের মতো এক জায়গায় না থেকে সামান্য ছড়িয়ে থাকে। তারা সলিডের মতো এরকম একটা জায়গাতে নেই, তার চেয়ে একটু লুজ রয়েছে, কিন্তু একদম মানে সেই চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এরকম কিছু না, একটু হালকা লুজ রয়েছে, সেরকম হচ্ছে, সেটা হচ্ছে তরল পদার্থ। কঠিনের চেয়ে তরলের মধ্যে অণুদের দূরত্ব কিছুটা বেশি। আমরা কিন্তু পরমাণু আর কাউন্ট করছি না, কিন্তু আমরা এবার অণুতে চলে গেছি, এখানে একটা জিনিস মাথায় রাখো। আচ্ছা, তাই এই অণুদের চলাচলের স্বাধীনতাও একটু বেশি, মানে এই অণুটা একটু এদিকে শিফট হতে পারে, এই অণুটা একটু এদিকে শিফট হতে পারে, এই অণুটা এদিকে শিফট হতে পারে, এই অণুটা উপর দিকে একটু যেতে পারে, মানে এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো মানে এই স্বাধীনতাটা তারা একটু পাচ্ছে। তাই তরলের কোনো আকার নেই, আয়তন আছে, শুধুমাত্র আয়তন আছে, অর্থাৎ যে পাত্রে আমরা তরল রাখি মানে তরলটা কিন্তু সেই পাত্রের যে শেপ সেটা নিয়ে নেয়। কতক্ষণের ক্লাস হয়ে গেছে? এতক্ষণ প্রায় 40 মিনিটের কাছাকাছি ক্লাস হয়ে গেছে, বেশি দূর নেই, বেশিক্ষণ নেই, ছোটো এটা চ্যাপ্টারটা। ওকে, গ্যাসীয় পদার্থ কি? যে যার মধ্যে অনুপরমাণুগুলির মধ্যেকার দূরত্ব অনেকটা বেশি এবং এদের অণুগুলি স্বাধীনভাবে পরস্পরের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে অনবরত সংঘর্ষ করে চলেছে। এদের এই গতির জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। দেখো, এই যে গ্যাসের যে অণুগুলো রয়েছে সেগুলো এদিকে গিয়ে দেওয়ালের গায়ে ধাক্কা লাগছে, সেগুলো নিজেদের মধ্যে একটা কলিশন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, তো তারা এরকম চতুর্দিকে ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই কারণেই তারা গ্যাস, যেহেতু অণুগুলোর মধ্যে কঠিনের মতো একদম মানে ক্লোজভাবে নেই বা তরলের মতো অতটাও ক্লোজ, তারা একদম মানে ফ্রি হয়ে গেছে, তারা এদিক ওদিক বা ছুটে বেড়াচ্ছে। তো যেহেতু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, সেহেতু গ্যাসকে যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার আয়তন সেই পাত্রে নিয়ে নেবে। তো গ্যাস ওই রকমই, মানে যেহেতু এরকম চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, তো সেজন্য গ্যাসকে আমরা পার্টিকুলার কোনো একটা শেপে আনতে পারছি না। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা পদার্থের অবস্থার পরিবর্তন আমরা এটাও ক্লাস 7-এ পড়েছি, কিন্তু এবার আমরা পড়বো একটু মলিকিউলার পার্সপেক্টিভে। কীরকম? দেখো, কঠিনের উষ্ণতা বৃদ্ধি, যে কঠিনের মধ্যেকার অনুপরমাণুগুলি যে কোনো উষ্ণতাতেই সামান্য কম্পিত হয়। আমি বললাম মলিকিউলার ভাইব্রেশন, তারা কন্টিনিউয়াসলি কম্পিত হতে থাকে, তরলেও তাই গ্যাসীয়তেও তাই, তাদের ভাইব্রেশন হতে থাকে। কঠিন পদার্থকে গরম করতে থাকলে সেই অণুপরমাণুদের কম্পনের মাত্রা এতটা বেড়ে যায় যে তখন অণুপরমাণুদের আর কঠিন অবস্থায় ধরে রাখা যায় না, তখন কঠিন পদার্থ গলে গিয়ে তরলে পরিণত হয়। এই পরিবর্তনকে বলা হয় গলন। কিভাবে? দেখো, যে ধরো আমার কাছে কোনো একটা কঠিন পদার্থ রয়েছে, কোনটা বলবো, ধরো আমার কাছে এই একটা পেপার ওয়েট রয়েছে, কাঁচের পেপার ওয়েট, ঠিক আছে। তো এই পেপার ওয়েটটাকে আমি তাপ দিতে শুরু করলাম, এর মধ্যে তো কিছু
অণু পরমাণু মানে কাঁচের যে অণুগুলো রয়েছে সেগুলো তো এর মধ্যে রয়েছে। এই অণুগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ভাইব্রেট হয়ে চলেছে, কিন্তু সেই ভাইব্রেশনের মান এতটাই কম যে সেটা আমরা ফিল করতে পারি না, তবে ভাইব্রেশন হয়ে চলেছে, ঠিক আছে। তো আমি এটাকে এবার তাপ দিতে শুরু করলাম কন্টিনিউয়াসলি। এবার তাপ দিতে 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 কী হবে, এর ভেতরের যে অণুগুলো রয়েছে না সেগুলো একটু চার্জ হয়ে যাবে আর কি, মানে একটু এক্সাইটেড হয়ে যাবে আর কি। তো এক্সাইটেড হয়ে তারা কী করবে, তারা ওই কম্পন যেটা রয়েছে তারা কন্টিনিউয়াসলি কাঁপতে থাকছে, সেই কম্পনের মানটা আবার বাড়াতে থাকবে আস্তে আস্তে। যেই বাড়াতে থাকলো, বাড়াতে 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 এমন একটা ক্রিটিক্যাল পজিশনে যাবে যে যেখানে ওই যে কম্পনের মান যেটা রয়েছে না সেটার ফলে ওই কঠিনের মতো অণুগুলো কিন্তু পরস্পরের কাছাকাছি থাকতে পারবে না, তারা কিন্তু তরলের মতো ছড়িয়ে যাবে। সেই কারণেই কঠিন পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করছি তখন সেটা তরলে পরিণত হয়ে যাচ্ছে। তো আমরা ক্লাস 7-এ কি পড়েছি, মানে উষ্ণতা চ্যাপ্টারটা আমরা পড়েছি যে আমরা কঠিন পদার্থকে তাপ দিলাম সেটা গলে তরলে পরিণত হয়ে যাচ্ছে। আমরা ক্লাস 8-এ কি পড়লাম যে এটার মলিকিউলার ডেফিনেশনটা কি হতে পারে, আণবিক তার সংজ্ঞাটা কি হতে পারে, যে তার অণুগুলো কন্টিনিউয়াসলি তারা তো ভাইব্রেট করে যাচ্ছে, কিন্তু তাকে আমি যত আবার এনার্জি দিচ্ছি, কারণ তাপ দিচ্ছি মানে তো এনার্জি দিচ্ছি, তো তাকে যখন আমরা এনার্জি দিচ্ছি সে ওই ভাইব্রেশনটা হতে 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 এমন একটা ক্রিটিক্যাল পজিশনে চলে যাবে যে সেখান থেকে সে মানে কঠিনের মতো আর শেপ ধরে রাখতে পারবে না, সে ওই শেপটা ছেড়ে দিয়ে লিকুইড হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। এই ঘটনাকে বলা হচ্ছে গলন। আচ্ছা, তারপর আমরা দেখো যে তরলের উষ্ণতা বৃদ্ধি, যদি আমরা এবার তরলকেও আরও উষ্ণ করতে শুরু করি, মানে আরও টেম্পারেচার দিতে শুরু করি, তো তরলের যে অণুগুলো রয়েছে সেগুলো একটা এক্সাইটেড অবস্থাতেই ছিল, কঠিন থেকে হয়ে এসছে, এক্সাইটেড হয়ে এসছে, তাকে আমি আরও উষ্ণতা দিচ্ছি, তাহলে সে এবার আরও এক্সাইটেড হতে শুরু করেছে। এবার আরও এক্সাইটেড হতে হতে লাস্টে কী হবে, যে তারা ওই তরলের যে শেপটা রয়েছে সেইটা থেকেও ছেড়ে বেরিয়ে যাবে, অর্থাৎ তারা গ্যাসীয় একটা ফর্মে বেরিয়ে যাবে। তো দেখো, তরলকে গরম করতে থাকলে সেই তরলে অণুদের গতিশক্তি বাড়তে থাকে, ওই যে ভাইব্রেট তারা করতে থাকছে কন্টিনিউয়াসলি, ওই ভাইব্রেটটা বাড়তে থাকে, এবং এক সময়ে এই গতিশক্তি এত বেড়ে যায়, এখানে তালবস্য হবে, যখন অণুদের মধ্যে আকর্ষণ বল আর তাদেরকে এক জায়গায় ধরে রাখতে পারে না। ওই যে বললাম তো, মানে তরলে যেরকম অণুদের যে ঘনত্ব রয়েছে সেটা তারা মানে সেটা ধরে রাখতে পারছে না, তখন তরল ফুটে বাষ্প তৈরি হয়ে যায়, অর্থাৎ তরলটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় স্ফুটন। কিছু পদার্থের ক্ষেত্রে কিছু পদার্থের অণু একটু ডিফারেন্ট আচরণ করে। কীরকম আচরণ করে, আমরা যদি রুম টেম্পারেচারে আমাদের নর্মাল অবস্থায় যদি আমরা সেই পদার্থকে আমরা তাপ দিই, তারা কঠিন থেকে সরাসরি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা ওই এনার্জিটা গ্রহণ করে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে তারা তরলে সময় দিচ্ছে না, তারা ডিরেক্টলি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তো দেখো আমি পরে লিখেছি যে কিছু পদার্থ এমন আছে যাদেরকে গরম করলে তরল অবস্থা পাওয়া যায় না। নর্মাল সিচুয়েশনে আমি যদি বাড়িতে করতে যাই তাহলে তরল অবস্থা পাবো না, বাট তরল অবস্থা তাদের হয়, বলছি আমি যে খোলা হাওয়ায় এদেরকে উত্তপ্ত করলে এরা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এই জাতীয় পদার্থ হলো কি কর্পূর, ন্যাফথালিন, এগুলো এই কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। এটা প্রশ্ন আসতে পারে যে ঊর্ধ্বপাতন কি, তো তখন এটা আমরা লিখতে পারি যে কোনো পদার্থ যেগুলোকে কঠিন পদার্থ তাদেরকে তাপ দিলে তারা তরলে পরিণত হয় না, তারা সরাসরি গ্যাসীয় পদার্থ হয়ে যায়। তো এই যে ঘটনাটা মানে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার, এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এখানটা একটা ছোট্ট জিনিস বলে রাখি, এই যে কর্পূর, ন্যাপথালিন আমরা তো পড়লাম যে নর্মাল কন্ডিশনে আমি যদি আজকে এখন একটা বাটিতে কর্পূর গরম করতে শুরু করি সে বাষ্পীভূত হয়ে যাবে, খুব স্বাভাবিক কথা। কিন্তু ল্যাব কন্ডিশনে মানে তাকে স্পেসিফিক চাপ এবং উষ্ণতার মধ্যে রেখে যদি আমি তাকে উত্তপ্ত করি তবে তারও তরল অবস্থা কিন্তু আছে, কিন্তু আমরা সেটা ইন রিয়েল লাইফে যদি আমরা সেগুলো করি সেগুলো দেখতে পাই না, তাই আমরা ওই ডিটেলস অবস্থাতে আমরা যাই না। ওকে, মাইক্রোফোনে ব্যাটারি আছে তো? হ্যাঁ, মাঝে মধ্যে আমি এগুলো দেখে নিই যে আমার ক্যামেরায় চার্জ হচ্ছে, মানে চার্জ রয়েছে তো, মাইক্রোফোনে ব্যাটারি রয়েছে তো। নইলে একবার এরকম হয়েছে, আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে খেয়াল নেই আমি বকেই চলেছি, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা তিনটে অবস্থা তো পড়লাম, কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থের আরও একটা অবস্থা হয়, সেটাকে বলা হয় প্লাজমা। তাহলে প্লাজমা, এবার প্রশ্ন আসতে পারে যে এমনিতেই তো গ্যাসীয় অনুপরমাণুগুলো এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে, প্লাজমাটা কী জিনিস? আমরা তো মানে পরমাণুগুলো তো পড়লাম, মানে অণুগুলো এদিক ওদিক ছুটছে। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স যখন আমরা ওই জিনিসটাকে মানে যখন গ্যাসীয় অবস্থায় সে রয়েছে সেটাকে আমরা আরও তাপ দিচ্ছি, তখন কি হবে? তখন তার যে মানে পরমাণুতে তার নিউক্লিয়াস বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে আর ধরে রাখতে পারবে না।
এবার মানে আগে মানে পুরো অণুটা এদিক ওদিক লাফালাফি করছিল, এবার ওই ইলেকট্রন পর্যন্ত লাফালাফি করতে শুরু করবে। লাফালাফি করতে করতে কি ইলেকট্রনগুলো ছেড়ে বেরিয়ে চলে যাবে, কক্ষপথ থেকে ছেড়ে বেরিয়ে চলে যাবে, মানে ফ্রি ফ্লোয়িং ইলেকট্রন, ফ্রি ফ্লোয়িং নিউক্লিয়াস, তাতে ফ্রি ফ্লোয়িং প্রোটন, ফ্রি ফ্লোয়িং নিউট্রন থাকবে। এরকম একটা সিচুয়েশন হতে পারে যদি আমরা এক্সট্রিমলি কোনো পদার্থকে তাপ দিতে শুরু করি। তো এই প্লাজমা যেটা, সেটাকে বলা হয় ফোর্থ স্টেট অফ ম্যাটার। এটা তোমরা ইংরেজিটা পড়তেও পারো, না পড়া মানে খুব একটা ইম্পর্টেন্ট নয়। যে দেখো, এই যে বললাম যে আমরা কোনো পদার্থের উষ্ণতা ক্রমাগত বাড়িয়ে চলি, তখন এমন একটা অবস্থা আসবে যেখানে অণুর নিউক্লিয়াস তার ইলেকট্রনকে আর কক্ষপথে ধরে রাখতে পারবে না। মানে ইলেকট্রনটা এতটা এক্সাইটেড হয়ে পড়েছে, এবার অণু নয়, এবার ওই পার্টিকুলার এক একটা কণাতে গিয়ে এফেক্ট করছে এনার্জিটা, ইলেকট্রনটা তার কক্ষপথ ছেড়ে বেরিয়ে চলে যাবে। এই যে অবস্থা, এটাকে বলা হয় প্লাজমা। আমরা প্লাজমা জিনিসটা প্রত্যেক দিন কিন্তু আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই? সূর্যে। সূর্যের ভেতরে কিন্তু এই ফোর্থ স্টেট অফ ম্যাটার বা প্লাজমা ম্যাটার কিন্তু দেখা যায়। আমরা সূর্যকে দেখে বলতে পারি যে হ্যাঁ, আমরা প্লাজমা প্রত্যেকদিন দেখছি। ওকে, আচ্ছা, তারপর আমরা একটা ছোট্ট একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে যোজ্যতা এবং রাসায়নিক বন্ধন। যোজ্যতা কি জিনিস আমি খুব ইজিলি বোঝাই। হ্যাঁ, যোজ্যতা কি জিনিস? যোজ্যতা মানে হচ্ছে হাত। আমার দুটো হাত, তো যদি আমার সামনে কেউ আসে, সে দুটো হাত বাড়িয়ে আসে, তো আমি তাকে আমার দুটো হাত দিয়ে তার দুটো হাত ধরবো। ঠিক আছে, খুব ভালো। আমার সামনে দুজন এলো, তারা দুজনে একটা একটা করে হাত বাড়ালো, তো আমার তো দুটো হাত, তো আমি দুটো হাত দিয়ে তাদের একটা একটা হাত ধরতে পারি। ঠিক আছে, এই যে আমি যতগুলো হাত ধরবার জন্য বাড়িয়ে দিলাম, বা সামনের মানুষটা যতগুলো হাত আমার হাতটা ধরবে বলে বাড়িয়ে দিল, এই জিনিসটাকে বলা হয় যোজ্যতা। মানে একটা কোনো মৌল বা যৌগ, সে তার ওরকম কতগুলো এরকম হাত রয়েছে, মানে সে কতগুলো অণু বা মানে কতগুলো পরমাণুকে বা অণুকে সে নিজের সাথে যোগ করতে পারে, বা তার সামনে যে এলিমেন্টটা এটা রয়েছে সে কতগুলো মানে সে ওই মৌলটার সাথে কিভাবে, মৌল বা যৌগের সাথে কিভাবে যুক্ত হতে পারে, সেই জিনিসটাকে বলা হয় যোজ্যতা। যোজ্যতা আমরা পড়বার আগে আমরা দুটো তিনটে জিনিস দেখব। সেটা হচ্ছে এক, আয়নীয় যৌগ বা তড়িৎ যোজী যৌগ। আমরা যোজ্যতায় আসছি, আমরা একটু রাসায়নিক বন্ধনের দিকে যাচ্ছি এবারে। যোজ্যতা আমি তো জাস্ট একটা লাইন বললাম, আমরা একটু রাসায়নিক বন্ধনের দিকে আসছি। দেখো, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। যৌগ জলীয় দ্রবণ অর্থাৎ কোনো একটা যৌগ, সেটাকে যদি আমরা জলে মেশাই এবং তাতে যদি আমরা হালকা একটুখানি তড়িৎ প্রবাহ করি, তাহলে দেখব সেই যৌগটা দুটো খুব স্পেসিফিকভাবে পজিটিভ চার্জযুক্ত এবং নেগেটিভ চার্জযুক্ত কণায় ভেতরে, মানে সেগুলো একদম মাইক্রোস্কোপিক কণা, সেগুলোতে ডিভাইড হয়ে যাচ্ছে। এই যে যৌগগুলো যারা জলীয় দ্রবণ এরকম কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ উৎপন্ন করে, ক্যাটায়ন হচ্ছে পজিটিভ এবং অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, তাদেরকে আমরা বলছি আয়নীয় যৌগ বা তড়িৎ যোজী যৌগ। জলীয় দ্রবণে তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করছে, তাদেরকে বলা হচ্ছে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আয়নিক যৌগ হলো, দেখো, ধাতু এবং অধাতুর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত শক্তিশালী স্থির বিদ্যুৎ আকর্ষণযুক্ত যৌগ। এইটা খুব ইম্পর্টেন্ট। স্থির বিদ্যুৎ আকর্ষণযুক্ত যৌগ মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে যারা যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ তাদের ভেতরে একটা ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে। আমি একটু ফার্স্ট থেকে বলি, কারণ এই লাইনটা অনেকের কাছে একটু অদ্ভুত মনে হবে। আয়নিক যৌগ কি? যে ধাতু এবং অধাতুর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত। একটা ধাতু, একটা অধাতু, তারা দুজনের মধ্যে একটু ইলেকট্রন আদান প্রদান করলো। মানে ধাতুটা বললো যে আমার একটা বেশি ইলেকট্রন রয়েছে, আমার লাগবে না, নিয়ে নে। অধাতুটা বললো হ্যাঁ, আমার একটা ইলেকট্রন কম রয়েছে, আমাকে দিয়ে দে। তো এইরকমভাবেই আদান প্রদানের মাধ্যমে এবার ধাতুটা যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে কি, তার কাছে পজিটিভ পাওয়ার বেশি হয়ে গেল, সে পজিটিভ আয়ন হয়ে গেল, সে ক্যাটায়ন হয়ে গেল। আর অধাতুটা, সে বলছিল আমার একটা ইলেকট্রন চাই, কিন্তু ইলেকট্রনটা নিলে তো সে এবার তো নেগেটিভ পাওয়ার তার বেশি হয়ে গেল, প্রোটনের থেকে তো তার ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেল, তো তার মানে সে নেগেটিভ পাওয়ারে হয়ে যাচ্ছে, তার মানে সে অ্যানায়ন তৈরি করছে। সেই পজিটিভ এবং নেগেটিভ পাওয়ারটা যখন জুড়ে যাচ্ছে, এই জুড়ে গিয়ে যে যৌগটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে আয়নীয় যৌগ। আর এই যে জুড়ে যাওয়ার যে ক্ষমতা বা জুড়ে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে অ্যাট্রাকশন, সেটা।
আচ্ছা, এই তড়িৎ যদি যৌগর আমরা একটা খুব সহজ উদাহরণ পাই, সেটা হচ্ছে টেবিল সল্ট, আমাদের খাবার নুন, যে নুনটা আমরা বাড়িতে ব্যবহার করি খেতে। নুনের সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, Na সোডিয়াম Cl ক্লোরাইড। তো দেখো আমরা এখানে যদি আমরা একটা একটু অন্য কালারে পেন নিই, আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি। আচ্ছা, এই মডেলটা কি মডেল বলো তো? এইমাত্র পড়লাম এই মডেলটা, এই যে 2D মডেলটা, এটা কি মডেল? এটা কিন্তু রাদারফোর্ড নয়, এটা হচ্ছে বোর মডেল, নিলস বোর, এরকম মডেল দেখেছিলাম, পড়ালাম এইমাত্র। ওকে, তারপর আমরা যাই। দেখো সোডিয়াম ক্লোরাইড NaCl কিভাবে তারা পরস্পরের সাথে যুক্ত হয় সেটা আমরা একটু দেখি। দেখো, এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, সোডিয়াম অণু। সেই সোডিয়াম অণুতে এরকম একটা সোডিয়াম পরমাণু, অণু নয়, পরমাণু। তো সোডিয়াম পরমাণুতে দেখো এই একটা ইলেকট্রন বেশি, মানে একটা ইলেকট্রন ঘুরছে লাস্ট কক্ষপথে। সোডিয়াম বললো যে না, ওইটাকে লাগবে না, ও বাইরে বসে রয়েছে। তো সে ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিল, এবং ক্লোরিন কি করলো, ক্লোরিন পরমাণুটা সেই ইলেকট্রনটাকে এখানে গ্রহণ করে নিল। দেখো তীর দিয়ে দেখানো রয়েছে, এই ইলেকট্রনটাকে সে এখানে গ্রহণ করে নিল। অর্থাৎ সোডিয়াম দেখো পজিটিভ বা ক্যাটায়নে পরিণত হয়ে গেল, ক্লোরিন দেখো নেগেটিভ বা অ্যানায়নে পরিণত হয়ে গেল। এবং এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুটো জুড়ে গিয়ে তাদের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশনের জন্য তারা জুড়ে গিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, যেটা NaCl বা আমাদের টেবিল সল্ট বা খাদ্য লবণ। আচ্ছা, আমরা তারপরে যাই। আমরা আয়নিক যৌগ তো আমরা দেখছিলাম, এই যে মানে যৌগগুলো এরকম জলে মিশে যাচ্ছে, তারা ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে। এবং এই ক্যাটায়ন অ্যানায়নটা অ্যাকচুয়ালি মানে তড়িৎ প্রবাহ করলে তার ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে, কিন্তু মানে তার তড়িৎ প্রবাহ না করলে তার ওই ক্যাটায়ন অ্যানায়ন হয়েই কিন্তু যৌগটা গঠন করে রয়েছে। মানে জাস্ট তড়িৎ প্রবাহ হলে তারা জাস্ট ক্যাটায়ন অ্যানায়নটা আলাদা হয়ে যাচ্ছে, বাট তারা ওই যে পজিটিভ এবং নেগেটিভ, তারা ওই কানেকশনেই কিন্তু যৌগটা মানে গঠন করে রয়েছে। তো এই যে আয়নিক যৌগগুলো যেগুলো হয়, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব। এটা পরীক্ষায় আসতে পারে, পরীক্ষা ইম্পর্টেন্ট, আমি সেই জন্যই পড়াচ্ছি। এইসবগুলো তোমাদের বইতে আমি জানি না আছে কিনা, সম্ভবত নেই, এটা আমি একটু এক্সট্রাই পড়াচ্ছি, এটাও আসে পরীক্ষায়। আচ্ছা, আয়নিক যৌগের প্রধান বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাচ্ছি, যে ভৌত অবস্থার কিছু বৈশিষ্ট্য, যে আয়নিক যৌগগুলো সাধারণ তাপমাত্রায় কঠিন এবং স্ফটিক আকার বা কেলাসিত, ক্রিস্টালাইন। দেখবেন নুনকে যদি আমি খুব ম্যাগনিফাইং গ্লাসে যদি দেখি, নুনটা ক্রিস্টাল, ঠিক আছে। উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে, যেহেতু তারা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পরস্পরের সাথে যুক্ত, তাই তাদের উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থাকে, মানে তারা খুব বেশি উষ্ণতায় তারা গলে এবং ফুটতে শুরু করে। ভঙ্গুরতা, যে এরা কঠিন হলেও চাপ দিলে ভেঙে যায় বা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখবেন নুনের যদি বড় ডালা হয়, আমরা হালকা মারলে নুনের গুঁড়ো হয়ে যায়। সন্দক নুন যেগুলো আমরা পাই, সি সল্ট, সেগুলোতে এগুলো দেখা যায়। আচ্ছা, দ্রবণীয়তা হচ্ছে এরা সাধারণত জলে দ্রবণীয় হলেও তেল বা বেঞ্জিনে, মানে অজৈব দ্রাবকে তারা অদ্রবণীয় হয়। আচ্ছা, এখানে মেরু দ্রাবক আর অমেরু দ্রাবক রয়েছে, এটা দরকার নেই তোমাদের। মেরু দ্রাবক অমেরু দ্রাবক এখন তোমাদের সিলেবাসে নেই, এত ইনডেপথে যাওয়ার দরকার নেই। এটা আমি বোঝাতে পারতাম, এটার জন্য 2টো স্লাইড লাগতো, মেরু দ্রাবক অমেরু দ্রাবক, কিন্তু বোঝানোর দরকার নেই এগুলো। শুধু এটুকু মনে রাখো যে এরা সাধারণত জলে দ্রবণীয় হলেও তেলে বা বেঞ্জিনে, মানে অজৈব দ্রাবকে কিন্তু তারা গলে না। সল্ট, নুন যেমন জলে গলে যায়, কিন্তু তেলে গলে না। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহিতা, যে কঠিন অবস্থায় আয়নগুলো নির্দিষ্ট স্থানে আটকে থাকে বলে বিদ্যুৎ পরিবহন করে না। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে তারা যুক্ত হয়ে রয়েছে, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে রয়েছে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে বন্ডটা যখন হয়ে রয়েছে, তারা তো দুটো ক্যাটায়ন অ্যানায়নে আলাদা নেই, তো তখন তারা ইলেকট্রন পরিবহন করছে না। যখন তারা গলিত বা পানিতে, জলে দ্রবীভূত, কী সব লিখেছে ভুলভাল, জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলো মুক্ত হয়ে যায়, তখন তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন আলাদা হয়ে গেলে তখন তারা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারছে। আচ্ছা, বিক্রিয়ার গতি, যে আয়নিক যৌগগুলো জলীয় দ্রবণে খুব দ্রুত বিক্রিয়া করে। ইটস আ ফ্যাক্ট যে আয়নীয় যে যৌগগুলো রয়েছে সেগুলো জলীয় দ্রবণে তারা ভেরি ফাস্ট, মানে জলীয় দ্রবণে আমি জাস্ট তড়িৎ দিতে শুরু করলেই তারা কিন্তু ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে গিয়ে তারা তড়িৎ প্রবাহ করতে শুরু করে দেবে, এরা খুব দ্রুত বিক্রিয়া করে। তো এগুলো হচ্ছে আয়নিক যৌগের প্রধান বৈশিষ্ট্য। ওকে, এবার আমরা একটা ছক দেখবো। এই ছকটা তোমাদের বই থেকে আমি স্ক্রিনশট তুলেছি, দেখো একটু অন্য কালারের পেন নিই। দেখো যে ক্যাটায়ন কোনটা রয়েছে, সোডিয়াম ক্যাটায়ন। অ্যানায়ন কি রয়েছে, ক্লোরিন অ্যানায়ন রয়েছে। আচ্ছা, সোডিয়াম দেখো এখানে প্লাস কটা রয়েছে, একটা, আর
ক্লোরিনের দেখো এখানে মাইনাস কটা রয়েছে, একটা, অর্থাৎ একটা প্লাস এবং একটা মাইনাস, এই জিরো, মানে মোট চার্জ আমাকে জিরো করতেই হবে। একটা যৌগ গঠন করতে গেলে মোট চার্জ আমাকে কিন্তু জিরো করতেই হবে। এর একটা পজিটিভ, এর একটা নেগেটিভ, তো এখানে NaCl মানে একটা Na অর্থাৎ সোডিয়াম এবং একটা Cl অর্থাৎ ক্লোরিন, এরা যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। ঠিক সেম ভাবে দেখো যে K প্লাস এবং F মাইনাস, খুব সুন্দর, একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি K প্লাসের জন্য একটি F মাইনাস লাগবে, কারণ একটা প্লাস রয়েছে তার জন্য একটাই মাইনাস লাগবে, একটা ক্যাটায়ন রয়েছে তার মানে একটাই অ্যানায়ন লাগবে। তার মানে মোট চার্জ শূন্য হলো কিভাবে, যে একটা +1 রয়েছে মানে প্লাসে একটা রয়েছে, মাইনাসে একটা রয়েছে, অর্থাৎ -1 রয়েছে, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে, মানে আমার এখানে চার্জ ঠিক রয়েছে। তো পটাশিয়াম ফ্লুরাইড আমি কি করতে পারি, যে KF লিখতে পারি, একটা একটাতে হয়ে যেতে পারে। ওকে, এইবারে এইখানে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 2+, অর্থাৎ দুটো পজিটিভ আয়নস রয়েছে, আর অক্সিজেনেও কিন্তু দুটো নেগেটিভ আয়নস রয়েছে, কিন্তু ম্যাটার নয়, দুটো পজিটিভ রয়েছে দুটো নেগেটিভ রয়েছে, অর্থাৎ তারা খুব সুন্দরভাবে দুটো পজিটিভ এবং দুটো নেগেটিভ যোগ হয়ে গিয়ে 0 হতে পারে, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgO তৈরি করতে পারে। মানে দুজনেই 0 হয়ে গেল, একটা Mg2+ এলো, একটা O2- এলো, এসে দুজনে MgO হয়ে গেল, মানে Mg একটাই এলো, O একটাই এলো, এসে যুক্ত হয়ে গেল। কারণ Mgর দুটো মানে তার পজিটিভ পাওয়ার হচ্ছে দুটো, মানে আমি একটা খুব সহজ জিনিস বলি, যে ধরো এই অক্সিজেন এই 2- হচ্ছে, ধরো অক্সিজেন বললো যে আমি দুটো ফুচকা খেতে পারি, আর ম্যাগনেসিয়ামের হাতে দুটোই ফুচকা রয়েছে, মানে ম্যাগনেসিয়াম এসে, ধরো আমি ম্যাগনেসিয়াম, কেউ একটা সামনে অক্সিজেন রয়েছে, আমি দু হাতে দুটো ফুচকা এনে তাকে বললাম যে তুই দুটো ফুচকা খাবি, এনে তোর দুটো ফুচকা, তো তাকে আমি দুটো ফুচকা দিয়ে দিলাম, সে বললো হ্যাঁ আমি দুটো ফুচকাই চাইছিলাম, তো দুটো ফুচকা খেয়ে নিলাম। আমি তো ম্যাগনেসিয়াম একটাই, সে তো অক্সিজেন একটাই, এবার তার মানে কি আমরা একজন একজন করে এলাম, তো আমি ফুচকাটা দিলাম, সে ফুচকা খেয়ে পেট ভরে গেল, তারপর আমরা বললাম ঠিক আছে চলো এবার একসাথে বাড়ি চলে যাই। তো আমিও একটা ছিলাম, ও একটা ছিল, আমার হাতে দুটো ফুচকা ছিল, আমার হাতে 4টে ফুচকা থাকতে পারে, তার হয়তো 4টেই খিদে পেয়েছে, কিন্তু আমি তো সেই একটাই এলাম, অক্সিজেন তো সেই একটাই এলো, অর্থাৎ MgO হয়ে গেল, আমি ম্যাগনেসিয়াম একটাই এলাম, অক্সিজেন একটাই এলো, আমরা দুজন একসাথে বাড়ি চলে গেলাম, তো MgO হয়ে গেল। এ দেখো আবার এখানে দেখো Zn এর দেখো +2 রয়েছে, S এর দেখো -2 রয়েছে, মানে ওই সে আবার হাতে করে দুটো ফুচকা নিয়ে এসেছি, তুই দুটো ফুচকা খাবি, হ্যাঁ আমার তো দুটো ফুচকাই দরকার ছিল। তো এখানেও চার্জ শূন্য করতে গেলে কি করতে হবে, দেখো +2 আর এদিকটা রয়েছে প্লাস দিয়ে -2, তার মানে এটারও চার্জ 0 হয়ে গেল। তার মানে আমরা জিঙ্ক সালফাইডে কি লিখতে পারি, যে ZnS, আমরা এটা লিখতে পারি। ওকে, আচ্ছা এইবারে এইখানে হচ্ছে টুইস্ট, যে দেখো এই ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো 2+, অর্থাৎ দুটো, মানে ক্যালসিয়াম দু হাতে দুটো ফুচকা নিয়ে এসেছে, আর ক্লোরিন একটা এসছে, এসে বলছে না আমার তো একটা ফুচকা খেলে পেট ভরে যাবে। তো ক্যালসিয়াম বলছে হ্যাঁ তা আমি একটা ফুচকা তোকে দেবো কেন, তাহলে আমার আরেকটা ফুচকা কী হবে, আমি তো খাবো না, আমি দিতেই এসেছি। তো ক্লোরিন বললো ঠিক আছে 1 মিনিট দাঁড়া, আমি তাহলে আমার মতো আরেকজনকে ডেকে আনছি। তো সে আরেকটা ওরকম ক্লোরিনকে হাত ধরে টেনে আনলো, তুই একটা ফুচকা খাবি তো, হ্যাঁ হ্যাঁ একটা ফুচকা, আচ্ছা ঠিক আছে। এবার ক্যালসিয়াম কি করলো, আচ্ছা তাহলে তুই একটা ক্লোরিন এনে একটা ফুচকা খা, আর একটা ক্লোরিন এনে আরেকটা ফুচকা খা, তো দুজনে একটা একটা করে খেলো। ক্যালসিয়ামেরও দুটো ফুচকা দুজনকে খাওয়ানো ছিল, মানে দুটো ফুচকাই খাওয়ানো ছিল, ও একজনকেই না খাইয়ে ও দুজনকে খাওয়ালো, এটাও হতে পারে পসিবল। তো এই জিনিসটাই আমরা এখানে করছি, যে দেখো ক্যালসিয়াম কিন্তু আমাদের দুটো লাগছে, মানে ক্যালসিয়াম দুটো ফুচকা নিয়ে এসছে, কিন্তু ক্লোরিন একটাই খেতে পারবে বেচারা, তার মানে কি আমাকে দুটো ক্লোরিন দিতে হবে, ও তো একটাই খেতে পারবে, তার মানে আমাকে আরেকটা খাওয়ানোর জন্য একটা লোক লাগবে, তো সেটা আরেকটা ক্লোরিন আমাকে দিতে হবে, তার মানে কি আমি একটা ক্যালসিয়াম দিলাম কিন্তু ক্লোরিনকে আমাকে দুটো লাগবে, অর্থাৎ ক্যালসিয়াম একটা এবং ক্লোরিন দুটো। দেখো এই যে 2+ রয়েছে, আর প্লাস দিয়ে এখানে তার মাইনাস যে 1 রয়েছে সেটাকে আমাকে দুটো দিতে হবে, অর্থাৎ ক্লোরিনকে আমাকে দুটো দিতে হবে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডে আমরা কি সংকেত পাচ্ছি, CaCl2, অর্থাৎ ক্লোরিন আমাকে দুটো দিতে লাগছে। ওকে, আচ্ছা আবার আমরা এখানেও ঠিক সেম জিনিস করছি, যে সোডিয়াম একটা, অক্সিজেন কিন্তু দুটো। এইবারে গন্ডগোলটা অন্যদিকে হয়েছে, অক্সিজেন ধরো কেউ একটা অক্সিজেন, ধরো আমি সোডিয়াম, আমি এসছি একটা ফুচকা হাতে নিয়ে, তো অক্সিজেন এসে বলছে না আমার নিজেরই তো দুটো ফুচকা লাগবে, তুই একটা ফুচকা নিলে হবে কি করে, লজিক খুব ভালো লজিক, তার আমি একটা ফুচকা তার পেট ভর্তি করতে পারবো না, অক্সিজেন বলছে আমার তো নিজেরই দুটো ফুচকা লাগবে। তাই আমি বললাম তাহলে 1 মিনিট দাঁড়িয়ে যা, তাহলে আমি আমার মতো আরেকজনকে নিয়ে আসি যারও হাতে ওরকম একটা ফুচকা রয়েছে, তার মানে দুটো ফুচকা খেলে তোর তো হয়ে যাবে। তখন বললো হ্যাঁ হয়ে যাবে, দুটো ফুচকা খেলে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তো বললো ঠিক আছে, তো তাহলে কি করলো, আমি দুটো হলাম, আর যে ফুচকা খাচ্ছে অর্থাৎ অক্সিজেন সে একটাই হলো, সে একটা অক্সিজেন আমাদের দুজনের হাত থেকে একটা একটা করে ফুচকা নিয়ে নিল,
তার মানে কি, এই যে সোডিয়াম যে প্লাসটা রয়েছে সেইটা দুটো লাগবে আমার এই দুটো মাইনাসকে প্রশমিত করবার জন্য, নিউট্রাল করবার জন্য। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি যে 2 ইন্টু +1 প্লাস দিয়ে -2, মানে -2 রয়েছে এখানে। তো এখান থেকে আমরা এখান থেকে চার্জ 0 করতে পারি, অর্থাৎ আমাদের দুটো লাগবে সোডিয়াম। অর্থাৎ আমরা এখানে সোডিয়াম অক্সাইডের কি লিখবো, Na2O। দুটো সোডিয়াম নিয়ে নিয়েছি, দুজন আমি এসেছি একটা করে হাতে ফুচকা নিয়ে, তুই আমার থেকে একটা খা, তুই ওর থেকে একটা খা, এরকম করতে করতে। আচ্ছা, এখানেও তাই অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে। এইবারে আবার একটা অন্য জিনিস হয়ে গেছে, এবার আরেকটু জটিল হয়ে গেছে। কীরকম হয়ে গেছে, যে ধরো আমি অ্যালুমিনিয়াম, আমি একটা প্যাকেটে করে 3টে ফুচকা এনেছি এবারে, আর আমার সামনে কি হয়েছে, অক্সিজেন রয়েছে। তো সে অক্সিজেন বলছে যে আমি তো 3টে খেতে পারবো না, কিন্তু আমি 2টো খেতে পারি, 2টো খেলে আমার পেট ভরে যাবে। এবার আমি পড়লাম মহা বিপদে। আমি 3টে ফুচকা আমি এনেছি, তার মানে কি একটা ফুচকা তো আমার এক্সেস হয়ে গেল। অক্সিজেন বলছে যে আমি তো 2টোই ফুচকা খেতে পারবো, আমি তো তার বেশি আর ফুচকা খেতে পারবো না। তো আমি এবার বুদ্ধি লাগালাম যে আমি কি করতে পারি, আমাকে ফুচকা খাওয়াতে হবে। ঠিক আছে, তো আমি ওকে বললাম যে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই আর একটা অক্সিজেনকে নিয়ে আয়, তোর মতোই আরেকটাকে নিয়ে আসে, 2টো ফুচকা খাবে। তো বললো ঠিক আছে, ও আর একটা অক্সিজেনকে নিয়ে এলো। কিন্তু আমার হাতে তো 3টে ফুচকা, একটা অক্সিজেন যদি 2টো ফুচকা খেয়ে নেয় তাহলে বাদ বাকি রইলো একটা। তার মানে কি আমি আরেকটা অক্সিজেনকে ফুচকা একটাই দিতে পারছি, আধ পেটা খাওয়াচ্ছি তাকে, এটাও হতে পারে না, আমাকে পুরোটা খাওয়াতে হবে তাকে। তো সেই অক্সিজেন যখন এলো, আমি তখন মনে মনে ভাবলাম এই দুজনের জন্য তো এবার আমার তো ফুচকা কম পড়ে গেছে, আমার তো লাগতো 4টে ফুচকা, আমি হাতে করে এনেছি 3টে ফুচকা। তো আমি এদিক ওদিক ঘুরে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আর একটা আসছে আমারই মতো কেউ, সেও আবার 3টে ফুচকা নিয়ে আসছে। ঠিক আছে, ওকে ডাকলাম, ডেকে বললাম যে তাহলে তুই একটা কাজ কর, তুই তোর থেকে একটা ফুচকা দে আমাকে, তাহলে আমার 2টো ফুচকা একটা অক্সিজেনকে দিলাম, আমার থেকে একটা ফুচকা ওকে দিলাম, আর যে নতুন এলো তার থেকে একটা ফুচকা নিয়ে ওকে দিলাম। তাহলে কি এই অক্সিজেনেরও পেট ভরে গেল, 2টো ফুচকা খেয়ে নিল, ওই অক্সিজেনেরও পেট ভরে গেল, 2টো ফুচকা খেয়ে নিল। এখানে আবার একটা গন্ডগোল হয়ে গেল, আমার সাথে যে এসছে সেও তো 3টে ফুচকাই নিয়ে এসছে। তার মানে কি তার থেকে আমি যখন একটা ফুচকা নিয়ে অক্সিজেনকে দিয়ে দিলাম, তার মানে কি ওর হাতে তো আবার 2টো ফুচকা বেশি হয়ে গেল। সে বলছে এবার তো আমার হাতে 2টো ফুচকা রয়েছে, এবার আমি কি করবো। তাই বললাম যে আচ্ছা ভাই, তাহলে আমি অক্সিজেনকে বলি যে তুই এরকম তোর মতে আরেকটাকে নিয়ে আয়, কারণ তারও তো 2টোই খেতে পারবে সে ফুচকা। তো আরেকটা অক্সিজেন এলো, এসে বললো হ্যাঁ আমিও তো 2টোই ফুচকা খাবো। তো ওর হাত থেকেও 2টো ফুচকা নিয়েও খেয়ে নিল। তার মানে কি আমাদের কারোর হাতে আর ফুচকা নেই, আর সবার পেট ভরে গেল। অর্থাৎ কি আমরা 2জন হলাম আর অক্সিজেন 3জন হলো, মানে আমাদের দুজনের হাতে যে ফুচকাটা ছিল সেটা 3টে অক্সিজেন খেতে পারতো। ঠিক সেম ওয়েতে আমরা এখানে এই পজিটিভ নেগেটিভের হিসাবটা করি, যে দেখো অ্যালুমিনিয়ামের 3টে পজিটিভ রয়েছে, অক্সিজেনের রয়েছে 2টো নেগেটিভ। আমরা সবার প্রথমে একটু লসাগু করি, আমরা লসাগু করতে শিখেছি। কিভাবে লসাগু করি, যে 2, 3 এরকম করে কি দিয়ে ভাগ করবো, কিছু দিয়ে করা যাবে না, 1 দিয়েই করতে হবে। তো 2 আর 3, অর্থাৎ 2 আর 3-এর লসাগু হবে 3 দুগুণে 6 কে 6, মানে আমাদের 6 করতে হবে, এনি হাউ 6 করতে হবে। কীরকমভাবে 6 করবো, যে অ্যালুমিনিয়াম অলরেডি 3টে ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও 6টা ফুচকা লাগবে। তাহলে আমরা কী করবো, 2টো অ্যালুমিনিয়ামকে ডাকবো, যে আমার মতো 2জন দাঁড়িয়ে রয়েছে। তো অ্যালুমিনিয়ামকে আমরা 2টো দিলাম, দেখো এখানে অ্যালুমিনিয়ামকে আমরা 2টো নিলাম। আচ্ছা, এবার 6টা ফুচকা তো হয়ে গেল, কিন্তু আমরা দুজনে 3টে ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এবার অক্সিজেন বললো যে আমি 2টো ফুচকা খেতে পারবো। তার মানে কি আমার অক্সিজেনকে আরও 3জন লাগবে অক্সিজেনওয়ালা, যে তারা 2টো করে 6টা ফুচকা খেতে পারবে। তো আচ্ছা ঠিক আছে, আমি 3টে অক্সিজেনকে টানলাম, দেখো এই যে 3টে -2 অক্সিজেনকে টানলাম। তার মানে আমরা কি করলাম, দেখো 2জন অ্যালুমিনিয়ামকে নিয়েছি আমি, তো আমরা কি লিখবো Al2, আর 3জন অক্সিজেনকে নিয়েছি আমি, তার মানে আমরা কি লিখবো O3, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডে হবে Al2O3। তার মানে আমাদের চার্জ 0 হয়ে যাচ্ছে, মানে কারোর কাছে আর হাতে ফুচকা নেই, কারোর আর পেট খালি নেই, সবাই খেয়ে নিয়েছে ফুচকা, আমাদের থেকেও ফুচকা শেষ। ওকে, আমরা তারপরেরটাই যাই। দেখো আমরা দেখলাম যে সমস্ত ধাতু ক্যাটায়ন দেয়, অর্থাৎ পজিটিভ চার্জ যে সমস্ত ধাতু দেয়, যে তারা একই রকমের ক্যাটায়ন দেয়, অর্থাৎ তাদের ক্যাটায়নের চার্জ একই হয়। মানে এই অ্যালুমিনিয়াম যদি 3+ চার্জটা দিতে থাকে, তাহলে সে প্রত্যেকটা ক্ষেত্রে 3+3+ই দিতে থাকবে। মানে সে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য 3+ দিতে থাকবে, সে অন্য কিছুর সাথে এর জন্য 3+ দিতে থাকবে, মানে সে 3টে ফুচকাই হাতে করে নিয়ে আসবে প্রত্যেকবার। তার জানার দরকার নেই সামনের লোকটা কতগুলো খাবে, বাট সে 3টে করেই ফুচকা নিয়ে আসবে প্রত্যেকবার। কিছু এরকম ধাতু রয়েছে যারা কিন্তু বিভিন্ন রকমের ক্যাটায়ন দিতে পারে, অর্থাৎ তাদের একদিন মনে হলে যে আজ আমি 4টে ফুচকা নিয়ে যাই, একদিন মনে হলো আমি আজ 2টো ফুচকা নিয়ে যাই, একদিন মনে হলো আজকে স্যালারি পেয়েছি আজকে 10টা ফুচকা নিয়ে, মানে বলছি আর কি উদাহরণ, এক্সাম্পল। তাদের ক্ষেত্রে কোনো ঠিক নেই তারা কি ক্যাটায়ন দেয়, তাদের স্পেসিফিক কিছু ক্ষেত্রে স্পেসিফিক তারা ক্যাটায়ন দেয়। এই ধরনের ধাতু হলো লোহা, তামা, পারদ বা মার্কারি, Hg এবং টিন। কিভাবে দেখো,
Fe অর্থাৎ লোহা Fe2+ দিতে পারে, আবার Fe3+ দিতে পারে। ভেরি গুড, মানে একবার দুটো ফুচকা নিয়ে এলো, একবার তিনটে ফুচকা নিয়ে এলো, ডিপেন্ড করছে কোন সিচুয়েশনে, কখন মুড ভালো রয়েছে দুটো ফুচকা নিয়ে এলো, কখন মুড খারাপ রয়েছে মানে মুড ভালো রয়েছে তখন তিনটে নিয়ে এলো, মুড খারাপ রয়েছে দুটো ফুচকা নিয়ে এলো। কপারের ক্ষেত্রে দেখো Cu+ হতে পারে, আবার Cu2+ হতে পারে, কিউপ্রিক হতে পারে। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি যে কম চার্জের যে আয়ন, দেখো এই যে 2+ বা শুধু প্লাস, মানে এটা তো 3+, তার থেকে তো কম চার্জের যে আয়ন, এটাকে আমরা বলছি আস। দেখো ফের আস, কিউপ্রাস, মার্কিউরাস, আস একটা যোগ করছি। আর যখন আমরা এটার বেশি চার্জ হয়ে যাচ্ছে, সেম এলিমেন্টটার বেশি চার্জ হয়ে যাচ্ছে, তখন আমরা ইক শব্দটা যোগ করছি। দেখো ফেরিক, কিউপ্রিক, মার্কিউরিক, ইক শব্দটা আমরা যোগ করছি। তোমরা এটা এইভাবেই বোঝাই যে আস যদি হয় তার মানে বুঝবো আচ্ছা ওটা তাহলে কম চার্জযুক্ত একটা আয়ন ছিল, আর যখন ইক শুনবো তখন আমরা বুঝবো আচ্ছা ঠিক আছে তাহলে বেশি চার্জযুক্ত একটা আয়ন ছিল। দেখো কপারের ক্ষেত্রে এই যে বললাম Cu+ কিউপ্রাস সে দিতে পারে, আবার Cu2+ কিউপ্রিকও সে দিতে পারে। আচ্ছা, Hg মার্কিউরির ক্ষেত্রে দেখো Hg2+ মার্কিউরি হতে পারে, আবার Hg2 আচ্ছা মার্কিউরির ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই, আমি প্রথমে স্ট্যানাসটা দেখিয়ে দিই, মানে টিনটা দেখিয়ে দিই। টিনটা হচ্ছে Sn2+ হতে পারে, আবার Sn4+ হতে পারে, মানে সে একবার দুটো ফুচকা নিয়ে আসতে পারে, একবার চারটে ফুচকা নিয়ে আসতে পারে, এটা হতে পারে স্ট্যানাস হতে পারে, স্ট্যানিক হতে পারে। এবার মার্কিউরাস এবং মার্কিউরিকের ক্ষেত্রে যাই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো এইখানে মার্কিউরাসেরটা খুব ভালো করে খেয়াল করো, মার্কিউরাস কিরকম লেখা রয়েছে Hg2+, 2+ মানে কি, ধরো আমি মার্কিউরি, আমি আমার মতোই আরেকজনকে আমি বগল দাবা করে নিয়েছি, নিয়ে বললাম যে আমি দু হাতে দুটো ফুচকা নেব না, আমার একটা হাত শুকনো থাকা চাই। সেও বললো যে হ্যাঁ ভাই আমারও একটা হাত শুকনো থাকা চাই, কিন্তু ফুচকাওয়ালা আমাদের বললো যে আমি দুটো ফুচকাই দেবো তোমাদের, এবার তুমি কিভাবে নিয়ে যাবে তোমার ম্যাটার। তো আমরা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি বুদ্ধিমান আমরা তার চেয়ে বেশি বুদ্ধিমান। তো আমি ওর একটা সাইডে বগল দাবা করে নিলাম, নিয়ে বললাম যে তাহলে তুই একটা কাজ কর, তুই একটা হাত বাড়া আর আমি একটা হাত বাড়াই, তাহলে আমাদের কি দুজনেরই একটা করে হাত শুকনো হয়ে থাকছে, আর দুজনেই একটা করে হাতে ফুচকা নিয়ে রয়েছে, ভালো আইডিয়া। তো আমরা এখন দুজনে একটা করে হাতে ফুচকা নিয়ে আসছি, এটা হচ্ছে মার্কিউরাস, মানে দুটো মার্কিউরি অণু একসাথে জুড়ে গিয়ে তারা দুটোই আয়ন নিয়ে আসছে, দুটোই ফুচকা নিয়ে আসছে, এটা হচ্ছে মার্কিউরাস। আর মার্কিউরিক, দেখো মার্কিউরিকে কিন্তু এই নিচের এই টুটা নেই, মার্কিউরিকের ক্ষেত্রে আমরা কি লিখছি, মার্কিউরিকের ক্ষেত্রে আমরা লিখছি Hg2+, মানে সিধে 2+, মানে মার্কিউরিক কি হলো, যে একজন গেল ফুচকাওয়ালা বললো আমি দুটোই ফুচকা দেবো, বললো দে দু হাতে নিয়ে চলে যাবো দে, তো দুটো ফুচকা নিয়ে চলে গেল, মানে তার ওই এক হাতটা আমি শুকনো রাখবো এক হাতটা ভালো রাখবো সেরকম কোনো টেন্ডেন্সি নেই, কিন্তু সে দুটো ফুচকা নিয়ে চলে গেল। এটা হচ্ছে মার্কিউরিক, অর্থাৎ যে দুটো ফুচকা নিয়ে যাচ্ছে তার তো ক্ষমতা নিশ্চয়ই বেশি, সে দুটো ফুচকা তুলে নিয়ে যাচ্ছে। যে ধরো ওই জিমে, যারা জিম করো তারা জানবে, ধরো জিমে এটা ভারী ডাম্বেল, দুটো ডাম্বেল রয়েছে, তো আমি দেখলাম যে দুটো ডাম্বেল তো দু হাতে আমি তুলতে পারবো না, আমি একটাই তুলতে পারবো, তো আমার মতো আমি আরেকজনকে বগল দাবা করে নিলাম যে তুই একটা কাজ কর, তুই চল আরেকটা ডাম্বেল তুলে নিয়ে আসবি। তো আমরা দুজনে মিলে, মানে আমরা একই, আমরা দুজনে মানে দুজনের ক্ষমতা আমাদের একই, আমরা একটা করে ডাম্বেল দুজনে এনে রেখে দিলাম। আর একজন আমাদের চেয়ে বেশি ক্ষমতা বানালে সে বলে দেখ দুটো একটা করে ডাম্বেল নিয়েছে, দেখ দুটো ডাম্বেল এবং হাতে করে তুলে সোজা নিয়ে চলে গেল। তো তার মানে কি তার ক্ষমতা বেশি। এই মার্কিউরির ক্ষেত্রেও কিন্তু তাই, যে মার্কিউরিক তার ক্ষমতাটা বেশি, সে কিন্তু একটাই পরমাণু তার কিন্তু দুটো আয়ন মানে 2+ আয়ন সে কিন্তু দিচ্ছে, এটা মার্কিউরির ক্ষেত্রে এটা মানে এটা হয়। আচ্ছা, আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম যে এই ক্যাটায়ন এবং অ্যানায়নে সবাই কিন্তু এক পরমাণু মানে কি, ফেরাস তো ফেরাসই থাকছে, কপার তো শুধু কপারই থাকছে, এক পরমাণু, যে কোনো একটা পরমাণু। কিন্তু এটা তো মানে বাধ্য নয় যে সবসময় একটা পরমাণুতেই তাদের আয়ন তৈরি করতে হবে, এটা তো মানে তারা বাধ্য নয়, তারা তো দু তিনটে অণু জুড়ে গিয়ে তো তারা আয়ন তৈরি করতে পারে, পসিবল, এটাও পসিবল। দেখো যেমন এই যে একাধিক পরমাণু, অণু নয় পরমাণু, একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে বলা হয় র্যাডিক্যাল বা মূলক। অর্থাৎ এখানে দেখো, এখানে কিন্তু শুধু নাইট্রোজেন নেই বা শুধু হাইড্রোজেন নেই, এখানে NH দুটোই রয়েছে, আবার হাইড্রোক্সাইডে দেখো এখানে O রয়েছে HO রয়েছে, তো এগুলোকে আমরা বলি হচ্ছে মূলক। যখনই অক্সিজেন আলাদা হাইড্রোজেন আলাদা হয়ে যাবে তখন আমরা তাকে কি বলবো, আয়নীয়। আর যখন আমরা এরকম সেট মানে তারা যখন যুক্ত হয়ে তারা ক্যাটায়ন অ্যানায়ন বানাবে, মানে যেরকম যা কিছু তারা বানাক, সেটাকে আমরা তখন আয়ন আর বলছি না, সেটাকে আমরা তখন বলছি মূলক। মানে আয়নে আমরা তো স্পেসিফাই করে দিচ্ছি এটা ক্যাট আয়ন, এটা অ্যান আয়ন,
কিন্তু এই যখন আমরা মানে তারা যখন একসাথে জোটবদ্ধ হয়ে কোনো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে, তখন তাদেরকে আমরা বলছি মূলক, তখন তাদের আর মানে আয়ন বলছি না। তো দেখো আমাদের কিছু মূলক এবং তাদের সংকেতগুলো আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে অ্যামোনিয়াম মূলকের সংকেত হচ্ছে NH4+, মানে একটাই প্লাস কিন্তু চারটে, দেখো একটা নাইট্রোজেন, চারটে হাইড্রোজেন পরমাণু রয়েছে। নাইট্রেটের ক্ষেত্রে NO3-, এরা কিন্তু একসাথে যুক্ত হয়ে কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করে, আয়ন তৈরি করছে। কার্বনেট দেখো এটা রয়েছে, সালফেট, এগুলো জাস্ট পড়ে নেবে, আমি এত ইনডেপথে যাচ্ছি না এগুলো, কারণ এগুলো ভেরি ইজি। এইটা হচ্ছে মেন, যে আমরা তো এর আগে যে ছকটা করলাম, এই যে আগে ছকটা যখন করলাম তখন তো আমরা এই যে সিঙ্গেল সিঙ্গেল মানে এক পরমাণুক জিনিসগুলো নিয়েছি, মানে সোডিয়াম তো সোডিয়ামই, ক্লোরিন তো ক্লোরিনই, পটাশিয়াম তো পটাশিয়ামই, ফ্লোরিন তো ফ্লোরিনই। কিন্তু এইখানে দেখো, এখানে কিন্তু আবার ডিফারেন্ট হয়ে গেছে, এখানে ফেরাসের সাথে কিন্তু শুধু সালফার নেই, এবার এ মূলক হয়ে গেছে, এবারে র্যাডিক্যাল যুক্ত হচ্ছে, মূলক যুক্ত হচ্ছে, শুধু অক্সিজেন নেই, এবার র্যাডিক্যাল যুক্ত হচ্ছে। এখানে একটা লাইন মনে এলো কিন্তু বলবো না, থাক। তো আচ্ছা, তো ফেরাস সালফেটের ক্ষেত্রে দেখো, ফেরাসের আমরা এই যে মূলকে, যখনই আমরা মূলক দেখবো বা কোনো আয়ন্স দেখবো, তার পাওয়ার দেখবো, আমার তার মধ্যে কতগুলো যৌগ রয়েছে বা সেটা মানে কতগুলো পরমাণু রয়েছে বা সেটা এক পরমাণু কিনা, আমার সেগুলো জানার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে আমি শুধু পাওয়ারটাকে খেয়াল রাখবো, সে কতটা শক্তিশালী, আমি শুধু এইটা খেয়াল রাখবো, তাহলেই আমি সেখান থেকে সলিউশন বের করতে পারি। কিভাবে আমরা দেখতে পাচ্ছি, দেখো Fe2+, মানে আমাদের দুটো লাগবে, মানে দুটো Feর একটু বেশি জোর 2+, আর SO4 রয়েছে 2-, মানে কি দুজনের জোর সমান। এই নিচে 4টাও কি রয়েছে জানি না, আমি এটাকে একটাই ধরবো Fe, এবং SO4টাকেই একটা ধরবো, অর্থাৎ পুরো SO4টাকেই কিন্তু আমি একটা ধরবো এখানে। তো তার মানে দেখো +2-2 দুটো মিলিয়ে গেল, দেখো Fe একটা, SO4 একদম ডিরেক্টলি তারা যুক্ত হয়ে গেল, FeSO4। আচ্ছা, অ্যালুমিনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখো Al3+ রয়েছে, আবার এখানে একটা NO একটা মাইনাস রয়েছে, তার মানে কি একটা মাইনাস কি, একে আমাকে তিনখানা NO3 লাগবে, এখানে আর একটা NO3 লাগবে, আর একটা NO3 লাগবে, মাইনাস মাইনাস, কারণ তিনটে প্লাস রয়েছে তো তিনটে মাইনাস লাগবে। তার মানে কি আমরা এখানে লিখতে পারি কি, এখানে কি চার্জের হিসাবে এখানে +3 এদিকে করে দাও, প্লাস দিয়ে 3 × -1 এরকম একটা হবে, এর সেকেন্ড ব্র্যাকেট হবে, এই ফার্স্ট ব্র্যাকেট করে দিয়েছি, এরকম একটা হবে জিরো করবার জন্য। তো তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি এখানে সংজ্ঞা মানে সংকেতটা কি লিখতে পারবো, যে AlNO3 কি লিখলাম, AlNO3, কারণ পুরো NO3টাকে তিনটে লাগছে, তো আমাদের AlNO3 যেটা রয়েছে, মানে NO3 তো পুরোটাই মূলক, তো সেটাকে আমরা তিনটে মূলক নিচ্ছি, NO3 করে তিনটে নিচ্ছি, হয়ে গেল। আচ্ছা, অ্যামোনিয়াম নাইট্রেট দেখো সেম হিসাবে, এও একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে, সুন্দর জুড়ে গেল, NH4ও জুড়লো, NO3ও জুড়লো, সুন্দর দুজনে জুড়ে গেল, NH4 NO3 হয়ে গেল। ক্যালসিয়াম ফসফেটের ক্ষেত্রে দেখো, এখানে একটাই দিয়েছিল যদিও, ক্যালসিয়াম ফসফেটে দেখো ক্যালসিয়ামের দুটো প্লাস রয়েছে আর ফসফেটের তিনটে মাইনাস রয়েছে, 2 আর 3 আমাকে এখানে 6 করতে হবে, 2 আর 3 লসাগু 6, তো 6 করতে হবে, মানে ক্যালসিয়ামকেও আমাদের তিনটে লাগবে, মানে এখানে Ca2+, এখানে Ca2+, এটা লাগবে, তবে আমাদের 6খানা পজিটিভ চার্জ হবে, আর এখানে A কে লাগবে আমার দুটো, মানে PO4 3- আর একটা লাগবে, মানে তিনটে ক্যালসিয়াম এবং দুটো PO4, অর্থাৎ দেখো Ca3PO4(2), এটা হবে আমার যৌগের সংকেত। এটা হচ্ছে মূলকের ক্ষেত্রে। মূলকের ক্ষেত্রে কিন্তু যৌগের মানে যৌগের সংকেত লেখার ক্ষেত্রে মূলকের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সিরিয়াস থাকতে হয়। ওকে, তারপরে আমরা যেটা যাই, হয়ে এসছে 1 ঘন্টা 10 মিনিটের মতো ক্লাস নিয়ে নিয়েছি, হয়ে এসছে, বেশি নেই আর অল্প একটুখানি রয়েছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি জিনিস? সমযোজী মানে হচ্ছে কি বলবো, ধরো আমি একটা বাইক কিনলাম আজকে, তো বাইকটা কেনবার সময় আমার ধরো যে বন্ধু রয়েছে, সে বললো যে ভাই আমারও তো বাইক লাগবে, কিন্তু আমার অত পয়সা নেই। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তোরও তো বাইক লাগবে আমারও বাইক লাগবে, তুই তো সকালবেলার দিকে তোর বাইকটা লাগে কাজের জন্য, আর আমার সন্ধ্যেবেলার দিকে একটু বাইকটা লাগে আমার কাজের জন্য, তো তাহলে একটা কাজ কর, আমি হাফ পয়সা দিচ্ছি, তুই হাফ পয়সা দে, দুজনে মিলে আমরা ভাগাভাগি করে একটা বাইক কিনে নিই। ও বলে ঠিক আছে,
আমরা হাফ হাফ পয়সা দিয়ে একটা বাইক কিনে নিলাম। আমরা এখানে বাইকটার ক্ষেত্রে আমরা সমযোজীভাবে যুক্ত হলাম। এবার এটার মানেটা বোঝাই। সমযোজী মানে হচ্ছে যে সমস্ত যৌগে তাদের পরমাণু সমূহ তাদের মধ্যে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে আবদ্ধ থাকে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। মানে ওই যে আমি হাফ পয়সা দিলাম, তুই হাফ পয়সা দে, মানে আমি একটা ইলেকট্রন দেবো, তুই একটা ইলেকট্রন দে, আমরা দুজনে বা একটা একটা করে ইলেকট্রন দিয়ে দুজনেই দুটো ইলেকট্রনই ব্যবহার করবো। মানে তোর যখন লাগবে তুইও দুটো ইলেকট্রন নিয়ে নিবি, আমার যখন লাগবে আমিও দুটো ইলেকট্রন নিয়ে নেবো, কিন্তু দুজনেই আমরা একটা একটা করে ইলেকট্রন দেবো। এই জিনিসটা হচ্ছে সমযোজী যৌগ। মানে এই যে সমস্ত যৌগ এই বন্ধনে যুক্ত থাকে তাদেরকে বলা হয় সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা তাদের এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা বন্ধনটা দিই হচ্ছে এরকম ড্যাশ দিয়ে, এটাকে বলা হয় সমযোজী বন্ধন। আর দেখো এই যে বন্ধনের মাধ্যমে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে তাদের সমযোজী বন্ধন বলে। ওই ইলেকট্রন শেয়ারিং যে বন্ধনটা, মানে বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন, যৌগটার নাম হচ্ছে সমযোজী যৌগ। দেখো কীরকম, দেখো একটা হাইড্রোজেন পরমাণু, আমি একটা অন্য কালার নিই, রেড কালার নিই। একটা হাইড্রোজেন পরমাণু তার একটা ইলেকট্রন রয়েছে, আর একটা হাইড্রোজেন পরমাণু তারও একটা ইলেকট্রন রয়েছে। এবার দুটো হাইড্রোজেন পরমাণু বললে যে না আমার দুটো ইলেকট্রন লাগবে, কিন্তু তোর কাছেও বেটা একটা কম রয়েছে, আমার কাছেও বেটা একটা কম রয়েছে। এবার করবোটা কি, আমাদের দুজনেরই দুটো করে ইলেকট্রন রাখবে। তো দুজনে তখন নিজেদের মধ্যে সলা পরামর্শ করলো, করে বললো যে একটা কাজ করি না, দুজনেই একটা একটা করে ইলেকট্রন আমরা একটা দান পাত্রে দিয়ে দিই, যখন লাগবে তখন দুজনেই দুটো করে ইউজ করবো, আবার ওখানে রেখে দেবো, আবার তোর যখন লাগবে তুই দুটো ইউজ করবি ইলেকট্রন, আবার রেখে দিবি। এবার যে দানপাত্রে রাখলো সেই দানপাত্রটা তো দুজনের অ্যাক্সেসিবলই থাকতে হবে, মানে দুজনকে কাছাকাছিই থাকতে হবে, তবে তো সে ওই বাটিটা থেকে দুটো ইলেকট্রন তুলে নিল, আবার বললো যে তোর হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, তাহলে তুই না দুটো। তার মানে কি বাটিটাকে, মানে তাদের দুজনকে তো সামনাসামনি থাকতে হবে, বাটিটা ধরে হাতে যার লাগবে তখন দুটো ইলেকট্রন নিয়ে নেবে। তো এই যে বন্ধনটা দেখো, এই যে দুটো ইলেকট্রন, তারা কিন্তু এই দুটো ইলেকট্রন তারা নিজেদের মধ্যে শেয়ার করে দিল, শেয়ার করে দিয়ে তারা কিন্তু এরকম যুক্ত হয়ে গেল, পরমাণু থেকে তারা একটা অণুতে পরিণত হচ্ছে। এই ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তারা পরমাণু থেকে অণুতে পরিণত হয়ে গেল। আমরা এই রকম ভাবে লিখি, এই যে একটা করে ইলেকট্রন শেয়ার করছে, এই যে সিঙ্গেল ডট বা এইচ ড্যাশ এইচ, আমরা এইভাবে লিখি, এটাকে বলা হয় সমযোজী বন্ধন। এবং এই যে হাইড্রোজেন অণুটা তৈরি হলো, অর্থাৎ H2 অণুটা যেটা তৈরি হলো, সেটাকে আমরা বলতে পারি যে সমযোজী বন্ধনের মাধ্যমে এরা, মানে হাইড্রোজেনটা যুক্ত হয়ে রয়েছে। বেশি নেই খুব একটা, এটাই বোধহয় লাস্ট স্লাইড রয়েছে, আমরা দেখে নিই। দেখো সমযোজী যে এগুলো আমরা জাস্ট অণুর প্রাথমিক গঠন আমরা দেখছি, ইটস ভেরি বেসিক, কারণ সমযোজী বন্ধনটাও তোমাদের বইতে ইনডেপথে কিছু নেই, খুব বেসিকের ওপর দিয়ে দেওয়া রয়েছে, আমি বেসিকের ওপর দিয়ে যাচ্ছি। দেখো যোজ্যতা আমরা পড়লাম যে কতগুলো হাত আসবে, তো সমযোজী বন্ধনটাকে আমরা ওই হাতের মতো দেখাতে পারি। এটা যেমন ধরো হাইড্রোজেন সালফাইড, আমি একটু সাইডে দেখাচ্ছি, এখানে জায়গা নেই। হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে এখানে দেখো যোজ্যতা দিয়ে দিয়েছে সালফাইডের দুটো, হাইড্রোজেনের একটা। তো আমরা ফার্স্টে দেখছি কি, আমরা ধরো এটা একটা লাল দিয়ে করছি, এটা ধরো একটা সালফাইডের একটা পরমাণু, ঠিক আছে। আর এটা একটু অন্য কালার নিই, ধরো এটা হলদে কালার নিই, ধরো এখানে আচ্ছা সালফাইডের পরমাণুর আমি যে বললাম না হাত, তো সালফাইডের পরমাণু রয়েছে দুটো হাত, যোজ্যতা দুটো, মানে এখানে একটা হাত, এখানে একটা হাত, দুটো হাত দিয়ে তারা দু হাতে এরকম করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার হাইড্রোজেনের একটা মাত্র হাত, এ পড়েছে মহা ফ্যাঁসাতে, হাইড্রোজেনের একটা হাত, ও একটা হাত অ্যাক্সিডেন্টে কেটে গেছে, কিছু বলা উচিত নয় একদম। আচ্ছা ধরো হাইড্রোজেন, এখানে এটা আমি ইয়েলো দিয়ে মার্ক করছি, এটা ধরো হাইড্রোজেন পরমাণু, এর একটা মাত্র হাত। তো এ বললো যে ঠিক আছে আমার তো একটা হাত, আমি একটা হাত দিয়ে এখানে একটা যুক্ত হয়ে যাই। তো সালফাইড বলে যে আমি আরেকটা হাত দিয়ে কী করবো, এবারে তোকে ঘুষি মারি? তো হাইড্রোজেন বলো না না থাক, আমাকে ঘুষি মারতে হবে না, তাহলে 1 মিনিট আমি আরেকজনকে ডেকে আনছি যারও একটা হাত। বলে সে আরেকজনকে ডেকে আনলো, মানে আরেকটা হাইড্রোজেনকে ডেকে আনলো, তারও একটাই হাত। তো সে আরেকটা হাইড্রোজেন এলো, সেও এক হাত কাটা, সে এসে ওই হাতটা দিয়ে এই হাতে ধরে নিল, দুজনে সুন্দর, মানে হাতগুলো সবার জ্যাম হয়ে গেল, আর কোনো টেনশন নেই। তো এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমরা দুটো হাইড্রোজেন নিচ্ছি, একটা সালফাইড নিচ্ছি, অর্থাৎ আমরা এখানে সংকেত কি লিখতে পারি, অন্য কালার নিই, আমরা এখানে সংকেত কি লিখতে পারি, H2S, দুটো হাইড্রোজেন নিলাম আর একটা সালফাইড নিলাম, তো H2S। ওকে, ফসফিনের ক্ষেত্রে আমি না, এগুলো তো সব সিঙ্গেলে রয়েছে,
এগুলো সবাই করতে পারবে, আমি একটা তো দেখিয়ে দিলাম। আচ্ছা ফসফিনটা আমি দেখাই নাকি, ফসফিনটা দেখাবো, ফসফরাস ট্রাইক্লোরাইডটা দেখাই, আমি লাস্টেরটা দেখাই। বাদ বাকি এই যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড আর ফসফিন, এই তিনটে যেটা রয়েছে না, এই তিনটে আমাকে মানে এরকম এই চিত্রটা এঁকে আমাকে টেলিগ্রামে পাঠিয়ে, আমি ফসফরাস ট্রাইক্লোরাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখো ফসফরাসের যোজ্যতা 3, ক্লোরিনের 1, ঠিক আছে। আবার আমি আসি এখানে, ধরো এখানে একটা ফসফরাস রয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইটার ক্ষেত্রে আমি একটুখানি বলে দিই, আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, এটার ক্ষেত্রে বলে দিই, এটা ইম্পর্টেন্ট, যে আমরা যদি এটাকে লিখি না, তাহলে আমরা লিখি হচ্ছে সেন্ট্রাল পরমাণু, দুদিকে এইচ, আমরা এইভাবে লিখি এটাকে, আমি তো এইভাবে দেখালাম, আমরা লিখি এইভাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে যে কি P3, আচ্ছা আমি এইভাবেই তাহলে এঁকে দেখাই তোমাদের, মানে যেভাবে আমরা লিখি, ঠিক আছে। দাঁড়াও আমি এটাকে মুছে দিই, আমরা ওটা তখন ভুলে গেছিলাম বলতে, আমি তো জাস্ট একটা বাচ্চাদের মতো এঁকে দিয়েছি, কিন্তু আমরা এইভাবে লিখি আর কি। দেখো ফসফরাসের রয়েছে 3টে যোজ্যতা, মানে ফসফরাস সেন্টারে থাকবে, যার যোজ্যতা বেশি সে সেন্টারে দাঁড়িয়ে রয়েছে, তার 3টে হাত, একটা হাত, দুটো হাত, 3টে হাত, এটা হচ্ছে ফসফরাস। আচ্ছা ক্লোরিনের একটা যোজ্যতা, আমি ক্লোরিনটাকে একটা অন্য কিছু দিয়ে করি, ক্লোরিনটা আমি ইয়েলো নিই, তো এখানে একটা ক্লোরিন এলো, ক্লোরিনটা সে একটা হাত দিয়ে এখানে ধরে নিল, আবার একটা ক্লোরিন এলো, সে আর একটা হাত দিয়ে এখানে ধরে নিল, আর একটা ক্লোরিন এলো, সে আর একটা হাত দিয়ে ধরে নিল, অর্থাৎ তিনজনেরই যোজ্যতাটা একদম সিমিলার হয়ে গেল। তো আমরা এখানে অণুটাকে আমরা কীভাবে ইয়ে করছি, যে এটা 1 2 3, বা এটা উল্টো করে দিয়েছি, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, আর এই যে জায়গাটা রয়েছে সেখানটা আমরা এইভাবে লিখি, আমরা এইভাবে লিখি। এটা হচ্ছে আমাদের মানে লেখবার একটা উপায়, যেখানে আমরা সমযোজী বন্ধন যেটা রয়েছে সেটাকে আমরা খুব স্পেসিফিকভাবে আমরা বুঝিয়ে দিই, মানে এরাও ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে নিজেদের মধ্যে কিন্তু যুক্ত হয়ে রয়েছে। আচ্ছা তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না। জানি একটু ক্লাসটা লেট হয়ে গেছে, কেননা কিছু টেকনিক্যাল কারণের জন্য আমার কম্পিউটারটাও খারাপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, তো সেই সমস্ত সারানো অনেক হেডেক গেছে, তো এই সমস্ত করবার পর তারপর আবার ক্লাসটাকে রেডি করাচ্ছি। তো ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। সবার ফার্স্টে যেটা বললাম, যে কোথা থেকে মানে তোমার নাম কি আর কোন স্কুলে তুমি পড়ো সেইটা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ আমি একটু দেখতে পাই যে কোথা থেকে ভিডিওটা দেখছে। তোমাদের সম্ভবত আর কদিন বাদেই পরীক্ষা, তো সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। এইবারে এটা আমার ফল্ট, আমি বলবো না, এটা আমার ফল্ট, আমি এবারে প্রশ্ন উত্তরের খুব একটা স্পেসিফিক ক্লাস করাতে পারিনি। সেকেন্ড সামেটিভ এক্সাম যেটা রয়েছে সেটা থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কোয়েশ্চেন আনসারের ক্লাসগুলো হবে একদম কনফার্ম, কারণ আমি সেরকম রেডি করে নিয়েছি আর কি। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, একটা ভিডিও বা যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগে সেগুলো তোমরা শেয়ার করতে পারো, প্লেলিস্ট রয়েছে ক্লাস 8-এর সেগুলো তোমরা শেয়ার করতে পারো। তো তাহলে কি ভিডিওটা একটু বেশি রিচ হয় আর কি, একটু বেশি লোক দেখতে পাবে ভিডিওটা, তাহলে আমার একটু ভিডিও করতে ভালো লাগে। সো আজকের মতো ক্লাস এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে সায়েন্স ল্যাবের আবার একটা নতুন ক্লাসে, আবার একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।